মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের গল্প আদিভূতের রহস্য। পরিচালনা করেছেন সুশান্ত সাহা। সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং মিউজিক ওম অরূপ। পোস্টার ডিজাইন অর্ঘ্যকুসুম চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদি, সুশান্ত, শর্মিলা, অপু এবং রীতা, অনুরাধা দে, অনুরাগ চ্যাটার্জি, অর্ঘ্যকুসুম চক্রবর্তী, সুনীল কাকা, ওঝা, সুভাষ, রহিম এবং কাদের চাচা, চঞ্চল কুমার, পাড়ার মহিলা, স্বর্ণালী মৈত্র। বাকি চরিত্রগুলো সুশান্ত। একটা ভুল মানুষের জীবনে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, আর সেই ভুল নিজের দোষে হোক বা অন্য কারো দোষে। কিন্তু এই ক্ষতি বা বিপদের মধ্যে থেকেও যে আনন্দ উপভোগ করতে পারে, সেই হলো আসল লড়াকু মানুষ। আজকে আপনারা শুনছেন সুশান্ত সাহার লেখা আদিভূতের রহস্য। গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বিছানার ওপর প্রাণহীন আদির দেহ পড়ে আছে। শর্মিলা তার স্বামীর পায়ের ওপর মাথা রেখে মরা কান্না কেঁদে চলেছে। তাদের 6 বছরের মেয়ে অপু, সেও মায়ের পাশে বসে কাঁদছে। আদির মৃত্যু সংবাদ পেয়ে ঘরে ও উঠোনে গ্রামের লোকেদের ভিড় জমেছে। গ্রামের লোকেরা সবাই অবাক। কেউ কেউ বলে, ভাবা যায় সুস্থ স্বাভাবিক একটা লোক হঠাৎ করে মরে গেল, এটা কি করে সম্ভব? গতকাল সন্ধ্যেতে আদির দোকান থেকে চপ নিয়ে এলাম। লোকটা আমার সাথে কত গল্প করলো, কে জানতো সকাল হতেই তার মৃত্যু সংবাদ পাবো। এই সময় পাড়ার সুনীল কাকা ব্যস্ত হয়ে উঠোন পেরিয়ে ঘরে এসে ঢোকে। আদির মরা দেহের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর আদির বউ শর্মিলাকে বলে, এত কেঁদো না শর্মিলা, কেঁদো না, সবই নিয়তি, নয় এত অল্প বয়সে কেউ মারা যায়। তা তুমি বুঝলে কখন যে আদি ইহকাল ত্যাগ করেছে? সকালে। আজ কলকাতা যাবার কথা ছিল কোনো সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিতে। গতকাল রাতেই সবার আগে আমাকে বলে শুলো, আমি যেন 7টা নাগাদ ডেকে দিই। আমি ভোরে যখন ঘুম থেকে উঠলাম তখনও লোকটা নড়াচড়া করছিল। আমি উঠোন পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে বাসি কাজগুলো সেরে যখন ডাকতে এলাম, দেখি যে লোকটা ঠান্ডা হয়ে গেছে। ওগো, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? এখন আমি এইটুকুনি বাচ্চা সামলে তোমার তেলে ভাজার দোকান কি করে চালাবো? ওগো, এখন আমার কি হবে? শর্মিলা কথাগুলো বলতে বলতে কেঁদে চলেছে। এই সময় উঠোনের এক পাশে তেঁতুল গাছটার থেকে হুড়মুড় করে একটা ডাল ভেঙে উঠোনে এসে পড়ে। ভাগ্যিস টের পেয়ে উঠোনে দাঁড়িয়ে থাকা লোকজনেরা সরে গেছিল, না হলে আর একটা সর্বনাশ হতো। এত নড়াচড়া কেন করো বাপু? শান্ত হয়ে একটু ভালো করে বসো না। কথাগুলো আদির ভূত তেঁতুল গাছের ডালে বসে পাশের ডালে বসা যমদূতকে বলে। যমদূত বলে ওঠে, আর কতক্ষণ বসবে? মরেছ তো 2 ঘন্টা হয়ে গেল। দাঁড়াও দেখিনি, তাছাড়া তোমার গাড়ি তো এখনো আসেনি। যতক্ষণ না তোমার গাড়ি এসে পৌঁছয় ততক্ষণ শান্তিতে বসো, আমি দেখি আর শুনি কে কি বলছে। যাই বলো,
আমি মারা যাওয়াতে বউটা কিন্তু দুঃখ পেয়েছে। আমার খারাপ লাগছে মেয়েটার জন্য। মেয়েটা এত কম বয়সে পিতাহারাও হয়ে গেল। আচ্ছা, আমি কি সত্যি মারা গেছি না স্বপ্ন দেখছি? ওই তো গাড়ি আকাশ পথে আসছে, চলো দেখিনি। অনেক কান্নাকাটি দেখেছ। কিছুক্ষণের মধ্যে মোষ আকৃতির একটা গাড়ি গাছের পাশে এসে দাঁড়ায়। সামনে ইঞ্জিনের বনেটের বদলে বিরাট একটা মোষের মাথা, 4 পায়ের বদলে 4খানা মোটা মোটা চাকা। মনে হচ্ছে মোষের পিঠের উপর থেকে কেটে ভিতরের সব নাড়ি ভুড়ি বার করে তার বদলে 5 জন বসার মতন সিট আর স্টিয়ারিং লাগিয়ে দিয়েছে। ওরে বাবা, এ তো একটা বড় মোষ মনে হচ্ছে। যমদূত সময় নষ্ট করে না, আদির ঘাড় ধরে এক ঝটকায় তুলে গাড়িতে বসিয়ে দেয়। ওরে বাবা রে, ঘাড় ধরে তুললে কেন? হাত ধরে তোলা যেত না? উফ, ঘাড়টা টন টন করছে। বাবা রে। বেশি কথা বলো না, চুপ করে বসো। চল রে জাম্বু। জাম্বু মুখ ভর্তি পান নিয়ে গাড়ি স্টার্ট করে। গাড়ি এবার ছুটে চলে জমলোকের দিকে। এত কিছু তেঁতুল গাছের ওপর হয়ে গেল, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা কোনো মানুষই টের পেল না। পাবেই বা কি করে? সবটাই তো অদৃশ্য। গাড়ি মেঘের দিকে চলতে শুরু করেছে। আদি করুণ মুখে তার খড়ের চালের মাটির বাড়িটার দিকে তাকিয়ে রইল। যমদূত জাম্বুকে জিজ্ঞাসা করে, তা কজনকে আজ জমলোকে পৌঁছে দিয়ে এলি? জাম্বুর মুখ ভর্তি পান, তাই সেই ইশারায় 4খানা আঙুল তুলে দেখায়। 4 জনকে পৌঁছতে তোমার এত সময় লেগে গেল? আর আমি এই ব্যাটার আবদার শুনতে গিয়ে তেঁতুল গাছ থেকে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস পাশের ডালটা ধরে নিয়েছিলাম, নয়তো আজ সব হাড়গোড় আমার যেত। যমদূতের গাড়ি মেঘে ঢুকে মিলিয়ে যায়। আদি নিজেও বুঝতে পারে না কখন যেন সে ঘুমিয়ে পড়েছে। শুধু তার কানে আসতে থাকে মোষের ডাকের মতন গাড়ির হর্নের আওয়াজ আর যমদূতের বকবকানি। তা তুমি কি সব বড় বুড়িদের তুললে, না যুবক যুবতী অথবা বাচ্চা কাচ্চাও ছিল? যাই বলো, আমাদের চাকরিটা কিন্তু ভালো না। তার চেয়ে নরকের কাজ পেলে ভালো হতো। কিছু পাপীদের রোজ আচ্ছা করে ধোলাই করতে পারতাম। আদি ধবধবে সাদা মার্বেলের ওপর ঘুমোচ্ছিল। তার ঘুম ভাঙে। সে চোখ না খুলে আরাম করে পাশ ঘুরে শোয় আর মনে মনে বলে, কি আজে বাজে স্বপ্ন দেখলাম। যাক, শুনেছি মরার স্বপ্ন দেখলে নাকি আয়ু বাড়ে। এই বলে সে হাই তুলে মোড়ামুড়ি দিয়ে রোজকারের অভ্যেস মতন 2 হাতের পাতা ঘষে নিজের মুখে বুলিয়ে নেয়। এরপর চোখ খোলে। চোখ খুলেই সে অবাক। চোখের মণি এদিক ওদিক ঘুরিয়ে দেখে সে জমের দরবারে বসে। তার যেন বিশ্বাসই হচ্ছিল না, তাই সে চোখের পাতা বন্ধ করে 2 চোখ ভালো করে কচলে তারপর চোখ খুলে তাকায়। তবুও দৃশ্যর পরিবর্তন নেই। সে আবার মনে মনে বলে, হ্যাঁ ঠিকই দেখছি। সে এবার উঠে দাঁড়ায়। দেখে সামনে কয়েকটা সিঁড়ি ওপর দিকে চলে গেছে। তার উপর একটা সিংহাসনে সাদা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে 2 পা সিংহাসনে তুলে একটা গল্পের বই মুখে গুজে বসে আছে স্বয়ং যম। নিচে সিঁড়ির ডান পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক, সাদা পায়জামা পাঞ্জাবি পরে সামনে মাঝারি সাইজের ট্রান্সপারেন্ট স্ক্রিনে আঙুল বুলিয়ে কি যেন দেখে চলেছে। সম্ভবত উনি চিত্রগুপ্ত। আদির ডান দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে যমদূত। এই সময় যম বই বন্ধ করে পাশের টেবিলের উপর রেখে বলে, ঘুম ভেঙেছে? সে তো ভেঙেছে, কিন্তু আমি এখানে এলাম কি করে? এখানকার সেট দেখে যতটুকু বুঝছি এটা জমলোক। আমি তবে স্বপ্ন দেখছিলাম না, সত্যিকারেরই মারা গেছি। মিথ্যে মিথ্যে আবার কেউ মরে না কি? মরে তো। আমি একটা সিনেমায় অভিনয় করেছিলাম, ওতে। যম আদির কথা শেষ করতে দেয় না, বলে, ঠিক আছে বুঝেছি বুঝেছি,
এখন কাজটা আগে সারি। না মানে আপনি জিজ্ঞাসা করছিলেন তাই আর কি বলছিলাম। চিত্রগুপ্ত, এর পাপ পুণ্যের হিসেব ভালো করে দেখে নাও, তারপরে যেখানে পাঠাবার পাঠিয়ে কাজ শেষ করো। আজ আর ভালো লাগছে না, একটু বিশ্রাম নিতে হবে যে। বসে বসে কাজ করছেন তাতেও ক্লান্ত, আমাদের মতন খাটলে বুঝতেন। তুমি তো বাবু বড্ড বাজে বকো, মরতে কি করতে? তেলে ভাজার দোকান চালাতাম, আর মাঝে সাঝে সিনেমার বা টিভি সিরিয়ালের সুযোগ পেলে অভিনয় করতাম। আজও তো একটা অডিশনে যাবার কথা ছিল। এই সময় চিত্রগুপ্ত বলে ওঠে, নাম কি? আমার? হ্যাঁ, তোমার নাম? আগে আদিকান্তি দাস। বাবার নাম আর মার নাম বলো। বাবার নাম অনিলকান্তি দাস, মার নাম সরোজিনী দাস। বাসস্থান? ভাবনাপুর। চিত্রগুপ্ত সামনের মাঝারি স্ক্রিনটায় আঙুল দিয়ে আদির নাম খুঁজতে থাকে। ট্রান্সপারেন্ট স্ক্রিন, তাই আদি এপার থেকে দেখতে পায় লেখাগুলো অনবরত নিচে ওপরে তুলে তার নাম খুঁজে চলেছে। কিছুক্ষণ পর চিত্রগুপ্ত বলে ওঠে, তোমার বাবার মায়ের নাম কি যেন বললে? আদি বলতে যাচ্ছিল, এই সময় জম বলে ওঠে, তোমার কি বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে চিত্রগুপ্ত? নাম মনে রাখতে পারছো না? মনে আছে হুজুর, কিন্তু বাবা আর মায়ের নাম মিলছে না। জম ব্যস্ত হয়ে সিংহাসন থেকে পা নামায়। সে কি কথা? এই যে বাছা, বলো বলো, আরেকবার তোমার বাবা মার নাম বলো দেখিনি। আমার নাম আদিকান্তি দাস, বাবার নাম অনিলকান্তি দাস, মার নাম সরোজিনী দাস, বাসস্থান ভাবনাপুর। চিত্রগুপ্ত আবার তার কম্পিউটার চেক করে, তারপরে বলে, হুজুর, এই বেটা জমদূত অঘটন ঘটিয়েছে। যেমন? ভবানীপুরের আদিকান্ত দাসকে তুলে আনার কথা ছিল, যার বাবার নাম আবির পাজা দাস, মার নাম রেণুবালা দাস। ও তুলে নিয়ে এলো ভাবনাপুর থেকে আদিকান্ত দাসকে, যার বাবা মা বাসস্থান কোনোটারই মিল নেই। এই সেরেছে, এখন কি হবে? এই হারামজাদা জমদূত, এটা কাকে তুলে নিয়ে এসেছিস? আমি বুঝতে পারিনি হুজুর। বুঝবে কি করে? রাতে এত নেশা করলে বলতে হবে। হারামজাদা, তুই এত বড় ভুল করে চলে এলি, এখন কি হবে? মোশরাজকে ডাকবো? ডাকো ডাকো, এই হারামজাদা জমদূতকে শিঙে নিয়ে গিয়ে গুতিয়ে গুতিয়ে মেরে ফেলুক। মাফ করুন হুজুর, এই রকম ভুল আর কোনোদিনও হবে না। জম কথা বলে না। চিত্রগুপ্ত মোশরাজকে ডাকে। মোশরাজ, শীঘ্র এসো। কোথায় হে? প্রকাণ্ড চেহারার একটা মোষ শিং দোলাতে দোলাতে এসে হাজির হয়, তারপর জোরে একটা ডাক মারে, এই জমদূতকে তুলে নিয়ে যাও, যতক্ষণ না মারা যাচ্ছে গুঁতোতে থাকবে। চিত্রগুপ্তের আদেশ পাওয়া মাত্রই মোষ ছুটে আসে জমদূতের দিকে। হুজুর, আমাকে মাফ করে দিন, আপনার দিব্যি বলছি আর কোনোদিনও এমন ভুল হবে না। হুজুর, আমাকে মাফ করুন। ততক্ষণে মোশরাজ তার বড় বড় দুটো শিং জমদূতের পিছনে ঢুকিয়ে দেয়। গেলুম রে, গেলুম, আমার পেছনটা গর্ত করে দিল রে মা। মোশরাজ জমদূতকে নিয়ে চলে যায়। চিত্রগুপ্ত বলে, তা এখন কি করব হুজুর? এর তো এখনো আয়ু শেষ হয়নি, এখনই এর একটা বিহিত করার দরকার, না হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সময় নষ্ট না করে শিগগিরই দেখো এর দেহের কি অবস্থা। চিত্রগুপ্ত তার চেয়ার ছেড়ে উঠে গিয়ে এক কোণের দিকে চলে যায়। তারপর স্ট্যান্ডে রাখা ইয়া বড় একটা টেলিস্কোপে চোখ রেখে নিচে গোল একটা গর্ত দিয়ে মর্তের দিকে তাকায়। তারপর লেন্স অ্যাডজাস্ট করে কিছু দেখে চড়াং করে লাফিয়ে ওঠে। টেলিস্কোপ ছেড়ে চলে এসে বলে, হুজুর, সর্বনাশ হয়েছে, শরীর দাহ শুরু হয়ে গেছে। কথাটা শুনে যমরাজ সিংহাসন থেকে পড়ে যাচ্ছিল। কোনো রকম নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, সে কি কথা?
মানুষগুলোর ধৈর্য বড্ড কম। কোনো একজন যমদূতকে বলো একে এখনই নিয়ে গিয়ে মর্তে ছেড়ে আসতে। যমদূতরা, কে ফাঁকা আছিস? তাড়াতাড়ি এখানে আয়। দাঁড়ান দাঁড়ান, মর্তে আমি যাবোটা কোথায়? শুনলাম তো আমার শরীর পুড়িয়ে দিয়েছে। সে একটা ব্যবস্থা হবে খন, তুমি চিন্তা করো না। এই সময় মুখ ভর্তি পান চিবোতে চিবোতে এসে হাজির জাম্বু। জাম্বু, তাড়াতাড়ি একে নিয়ে যা, মর্তে ওকে ছেড়ে দিয়ে আয়। আয়ু সেই সবার আগেই ওকে ভুল করে তুলে এনেছে। জাম্বুর মুখ ভর্তি পান, সে কথা বলবে কিভাবে? তাই সে হাতের ইশারায় আদিকে ডাকে। আদি দেখে না দেখার ভান করে দাঁড়িয়ে থাকে। যম অবাক হয়ে বলে, কি হলো, তুমি নড়ছো না যে? আদি যমরাজের কথা ভ্রুক্ষেপ করে না। সে মাথা নিচু করে ডান হাত দিয়ে বাম হাতের নখ খুঁটতে থাকে। যম এবার বলে, কি হলো, শুনতে পারছো আমার কথা? জাম্বুর সাথে যাও। দেখুন, পড়াশোনা কম শিখতে পারি, কিন্তু আমি মূর্খ নই। মর্তে আমার দেহ পুড়িয়ে দিয়েছে, এখন কি ওখানে গিয়ে আমি ভূত হয়ে ঘুরব? তুমি তো মরোইনি, ভূত হবে কি করে? দেহ না থাকলে আত্মা তো ভূতই হয়, তাই না? ও ঠিকই বলেছে হুজুর। চুপ করো, ও ঠিকই বলেছে হুজুর। এর তো একটা বিহিত করতে হবে। এরপর কথাটা প্রচার হয়ে গেলে আমার চাকরিটা তো যাবে। বলো মানুষ, কি চাইছো তুমি? আমি আর কি চাইব? আপনি বিবেক বিবেচনা করে দেখুন, একটা ভালো কিছু ব্যবস্থা করুন। যমরাজ পুনরায় সিংহাসনে বসে থুতনিতে আঙুল বাজাতে বাজাতে চিন্তা করতে থাকে। তারপর একটা উপায় পেয়ে হঠাৎ লাফিয়ে উঠে বলে, পেয়ে গেছি। তুমি তো মর্তে অভিনয় করতে। আজ্ঞে হ্যাঁ, সেটা করতাম। তোমাকে আমি বর দিচ্ছি, যখন যার ইচ্ছে শরীর তুমি ধারণ করতে পারবে। এমনকি মন চাইলে অন্য মানুষের শরীরে তুমি প্রবেশও করতে পারো। সে জীবিত হোক আর মৃত, চলবে। চলবে কি বলছেন? দৌড়বে। বেশ, তবে তুমি যাও, তোমার আয়ু শেষ হলে আবার দেখা হবে। চলো ভাই জাম্বু, তাড়াতাড়ি চলো, আমাকে ছেড়ে দিয়ে আসবে। আদি খুশিতে প্রায় নাচতে নাচতে জাম্বুর সাথে চলে যায়। চিত্রগুপ্ত যমকে বলে, হুজুর, কাজটা কি আপনি ভালো করলেন? কেন, খারাপটা কি করলাম? জানি না, আমার মনে হলো তাই বললাম। বাঁশবাগানের ঝোড়ো হাওয়াতে আদি ঘুমোচ্ছিল। আদি বলা ভুল হবে, আদির আত্মা। একটা কুকুরের ডাকে আদির ঘুম ভাঙে। সে জেগে দেখে একটা কুকুর তার দিকে তাকিয়ে এক নাগাড়ে ডেকে চলেছে। আদি উঠে শুকনো পাতার ওপর থেকে একটা বাঁশের শুকনো কঞ্চি নিয়ে কুকুরটাকে তাড়া করে। কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে ভয়ে পালিয়ে যায়। আদি একটা হাই তুলে নিজের মনে মনে বলতে শুরু করে, যমদূতগুলো ঘুম পাড়িয়ে নিয়ে যায়, আবার ঘুম পাড়িয়ে দিয়ে যায় কেন বুঝলাম না। ঘুম পাড়িয়ে দেওয়ার কারণ হলো যাতে নিজেরা রাস্তা চিনে চলে যেতে না পারে। কার বা শখ হয়েছে যে নিজের ইচ্ছেতে জম দুয়ারে যাবে? কটা বাজে কে জানে। খিদে খিদে পাচ্ছে, পাবেই বা না কেন? সেই সকাল থেকে না খাওয়া। বাড়ি চাই, বউ নিশ্চয়ই কিছু একটা খাবার ব্যবস্থা করে দেবে। আদি বাঁশবাগান থেকে বেরিয়ে রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দেয়। শরীর না থেকে ভালোই হলো, অন্ধকারে দিনের আলোর মতন সব পরিষ্কার দেখতে পারছি। আচ্ছা, শরীর ধারণ করব বা অন্য মানুষের শরীরে যে ঢুকব, তার তো কোনো মন্ত্র বলে দিল না। জমকে আমায় বোকা বানালো। দেখি তো, আমার শরীর ধারণ করার চেষ্টা করি। যেই ভাবা তখনই আদি তার শরীর ফিরে পায়। আরে, এ তো চমৎকার হয়ে গেল, ভাবনার সাথে সাথে কাজ। আচ্ছা, আমি যদি ভাবি আমার অমিতাভ বচ্চনের মতো শরীর দরকার,
পেয়ে যাব। শেষের কথাগুলো অবাক হয়ে বলল, কারণ সে এখন অমিতাভ বচ্চনের মতন দেখতে। সে আনন্দে লাফিয়ে ওঠে, এ তো দারুণ ব্যাপার। হে, মেরা নাম দীনানাথ চৌহান। না, গলাটা আসছে না। তার মানে রূপ পরিবর্তন করতে পারবো, কিন্তু গলা না। ওরে বাবারে, পেটে তো ছুঁচোর ডন মারছে। না, আমার নিজের চেহারায় ফিরে যাই। আদি নিজের শরীর ধারণ করে কাঁচা রাস্তা পেরিয়ে পুকুর পেরিয়ে নিজের বাড়ি পৌঁছল। আদির বউ শর্মিলা তখন ঘরের মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে সাদা শাড়ি পরে বারান্দায় মনমরা হয়ে বসে আছে। তার মেয়ে অপু মাদুরে শুয়ে। অপুকে ঘুম পাড়াবার জন্য শর্মিলা আলতো করে অপুর গায়ে চাপড় মারছে। আদি মজা করার জন্য গিয়ে লুকোয় তেঁতুল গাছের আড়ালে। তারপর ভূতের মতন গলা করে বলে, শর্মিলা, ওই শর্মিলা, কি করছো? শর্মিলার কানে আদির ডাক পৌঁছতে মনমরা তার চুলোয় যায়। সে ভয়ে বলে, কে কে ওখানে? কে? আমি গো, আমি তোমার আদি। শর্মিলা চমকে উঠে দাঁড়ায়, ভয়ে ভয়ে বলে, এমন ইয়ার্কি কিন্তু আমার মোটেও পছন্দ নয়। একটা মৃত মানুষকে নিয়ে মজা হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এই দেখো, আমি তোমার আদি। আদি এক লাফে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তাই দেখে শর্মিলা ভয়ে কাঁপতে শুরু করে। ভূত 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 ভূত! আরে কে কোথায় আছো গো? শিগগিরই এসো, আমার স্বামীর ভূত এসেছে। আরে আরে, করোটা কি? আমি ভূত নই, আমি আদি। এই বলে আদি শর্মিলার কাছে এগিয়ে আসে। আদিকে এগিয়ে আসতে দেখে শর্মিলার ভয় আরও বেড়ে যায়। খবরদার বলছি, আমার দিকে এগোবে না। খবরদার বলছি। কে কার কথা শোনে? আদি শর্মিলার দিকে এগোতে থাকে। শর্মিলা নিজেকে সামলাতে পারে না, ভয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে। আদির মেয়ে অপুর মায়ের চিৎকার শুনে ঘুম ভাঙে। সে যেই দেখে তাদের সামনে তাদের মৃত বাবা এগিয়ে আসছে, সে ভয়ে আবার চোখ বুজে ঘুমোবার ভান করে। এই সময় পাশাপাশি বাড়ির লোকজনেরা ছুটে আসে। কি হয়েছে গো শর্মিলা? ভূত ভূত বলে চিৎকার করছো কেন? কি হয়েছে গো শর্মিলা? ভূত ভূত বলে চিৎকার করছিলে কেন? তখনই সবার চোখ পড়ে আদির দিকে। দেখে আদি দাঁত বার করে হাসছে। এই দেখে সবার অবস্থা খারাপ। যে যেদিকে পারে ছুট মারে। একটা মাঝবয়সী ছেলে তো পাশের বাড়ির বৌদির কোলে চড়ে বসে। ভূত ভূত! ধুত, হতচ্ছাড়া, কোল থেকে নাম। সুনীল কাকা তো ভয়ে উঠোনে পড়ে থাকা ঝুড়ি তুলে মুখ ঢেকে পালায়। কেউ কেউ তো হোঁচট খেয়ে এবং নিজের পায়ে পা জড়িয়ে পড়েও গেল। ভূত রে, এই আদি ভূত হয়েছে, পালা পালা। আদি পড়ল বিপদে। এমনটি হবে সে তো মোটেও বোঝেনি। সে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা করতে থাকে। তারপরে নিজের ঘরে গিয়ে ঢোকে। এরপর একটা বাটিতে মুড়ি বাতাসা নিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসে আর মুড়ি বাতাসা খেতে খেতে বলে, এ তো মহা ঝামেলা হলো, সবাই আমাকে ভূত ভাবছে। আদির মেয়ে অপু চোখ মিটমিট করে মাঝে মাঝে তার বাবার ভূতকে দেখে নিচ্ছে। আদি আবার বলে, আরে আগে শোনো কি ঘটনা হয়েছে। তা না, আগেই ভূত ভূত বলে চিৎকার করছে। নিজের বউ, সে অবধি আমাকে ভূত ভাবছে। আরে আগে তো দেখ আমি বেঁচে আছি কি মরে গেছি। দূর, থাকবো না এখানে। এই বলে পাশে খালি বাটিটা রেখে উঠে চলে যাবে বলে পা বাড়ায়। কিছু মনে পড়তে দাঁড়িয়ে পড়ে। এরপর পাতকুয়োর সামনে বালতি থেকে মগে করে জল এনে শর্মিলার মুখে ছিটায়। শর্মিলার হুঁশ আসে, কিন্তু চোখ খুলে যেই আদিকে দেখে ভূত ভূত বলে আবার অজ্ঞান হয়। দূর, ভালো করে তাকায় না, বোঝে না, আগেই ভূত ভূত বলে জ্ঞান হারাচ্ছে। থাক এইভাবে পড়ে। আদি এবার মেয়ের দিকে এগিয়ে যায়। মেয়ের পাশে বসে আদর করে যেই মাথায় হাত বোলাতে যাবে, মেয়ে চমকে উঠে বসে। ও বাবা, আমায় কিছু করো না বাবা, তুমি তো আমায় ভালোবাসতে, তাই না?
তুমি আমায় ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তুই ভয় পাস না। ওরে মা, আমি তো মরিনি, যমদূত আমাকে ভুল করে তুলে নিয়ে গেছিল। বাবা বাবা, আমায় ছেড়ে দাও বাবা, তুমি চলে যাও বাবা, আমার তোমাকে দেখে খুব ভয় করছে যে। আদি বোঝে দেহ না থাকলে আত্মার কোনো মূল্য নেই। মেয়ে ভয় পাচ্ছে দেখে তার খারাপ লাগে। সে উঠে বউয়ের দিকে একবার তাকিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আদি মন খারাপ করে পুকুর ঘাটে এসে বসে আর নিজ মনে বলতে থাকে, জীবিত আছি তবু সবাই ভূত ভাবছে, এর থেকে মরে গেলেই ভালো হতো। ভাবলাম বউ মেয়ে আমাকে ফিরে পেলে কত খুশি হবে, এ তো দেখছি উল্টো। বউ ভূত ভূত বলে জ্ঞান হারিয়ে ফেলছে, মেয়ে বলছে চলে যেতে। ধুর, রাখবো না এই জীবন। কিন্তু মরবো কিভাবে? রেল লাইনে গলা দেবো? না, সে খুব ভয়ঙ্কর মৃত্যু হবে। একটা রেলে কাটা বডি রেখেছিলাম, সে এক ভয়ঙ্কর দৃশ্য, ভাবা যায় না। মুন্ডু বডি আলাদা হয়ে একদম রক্তাক্ত অবস্থা। এটা করা যাবে না। তবে উপায়, গলায় দড়ি। সেটাও তো দেখেছিলাম পাশের গ্রামে দামু কাকাকে, বেচারা দম আটকে চোখ জিভ সব বেরিয়ে এসেছিল। শুনেছি তার আত্মা নাকি এখনো শান্তি পায়নি। মনে হচ্ছে মরাটা আমার দ্বারা হবে না, অন্য কিছু ভাবতে হবে। এমন সময় দেখে একটা ছেলে চাদর মুড়ো দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে চোরের মতন রাস্তা থেকে এগিয়ে যাচ্ছে। এত রাতে চাদর মুড়ো দিয়ে ওটা কে যায়, আবার এই গরমের মধ্যে চাদর মুড়ো দিয়ে? দেখি তো। আদি ছেলেটার পিছু নেয়। ছেলেটা এসে পৌঁছয় গ্রামের শেষে একটা গভীর জঙ্গলে। এখানে এসে ছেলেটা চাদর খুলতেই আদি চিনতে পারে, আরে এ তো রহিম। এত রাতে এখানে কি করছে? ওই লোকগুলোই বা কে? এই এলাকার তো না। রহিমের হাতে একটা পাসপোর্ট আর কিছু টাকা দিল কেন? দেখি তো ওই ঝোপের আড়ালে গিয়ে বেটারা কি করছে। আদি লুকিয়ে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ায়। শোনে একটা লোক রহিমকে বলছে, তোমাকে পাসপোর্ট আর টাকা দিয়ে দিলাম, টিকিট তোমার মেলে পাঠানো আছে। ওখানে পৌঁছবার পর আমাদের লোকেরা তোমাকে রিসিভ করবে। কিন্তু জাফর ভাই, আমি আপনাদের কাছে চাকরি চেয়েছিলাম। এই কাজ করলে আমাকে লোকে সমাজ বিরোধী বলবে, আবু জানতে পারলে নিজের হাতে আমাকে খুন করে ফেলবে। বেশি চিন্তা করো না, এত টাকা তোমাকে আমরা দেব যে সারা জীবন চাকরি করে কামাতে পারবে না। তুমি ট্রেনিং শেষ করে এসো, দেখবে তোমার জীবন পাল্টে গেছে। তখন তোমাকে এই গ্রামে পড়ে থাকতে হবে না, শহরে বড় ফ্ল্যাটে থাকবে, দামি গাড়িতে চড়বে। সাংঘাতিক! ওই লোকগুলো তো রহিমকে উগ্রপন্থী বানাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। না, এখনই কাদের চাচাকে খবরটা জানাতে হয়। কিন্তু জানাবো কি করে? আমাকে দেখলেই তো ভূত ভূত বলে পালাবে। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। আদি তার শরীর ছেড়ে আত্মারূপে ফিরে আসে। এরপর ছোট্ট একটা আলোর বিন্দু হয়ে প্রবল বেগে চলে যায় কাদের চাচার বাড়ির উদ্দেশ্যে। এদিকে জাফর রহিমকে অনেক কথা বোঝাতে থাকে। জাফরের সাথে আসা দুজন সাগরেদ কোনো কথা বলে না, তারা শুধু জাফরের কথায় মাথা হেলিয়ে জাফরকে সমর্থন করে যায়। সবই বুঝলাম জাফর ভাই, কিন্তু বাড়িতে কি বলে যাব? তাদের তো কিছু বলতে হবে। বলবে আল্লাহর কাজ করতে যাচ্ছ। ওসব বাড়ির লোক বুঝবে না, বললেই বলবে আল্লাহর কাজ করতে বিদেশ যেতে হয় না, এখানে মসজিদ আছে, ওখানে গেলেই হবে। তুমি একটা অন্য কিছু প্ল্যান করো। ঠিক আছে, আমি একটা কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেব, সাথে কিছু অ্যাডভান্স। হ্যাঁ, এটা বরঞ্চ ঠিক হবে। কিন্তু জাফর ভাই, আমার দ্বারা কি এসব হবে?
সেই কবে থেকে আমরা হিন্দু মুসলিম একসাথে আছি। ধর্মের নামে তাদের উপরে গুলি চালাবো? ট্রেনিং দেওয়ার সময় তোমার এমন মগজ ধোলাই করবে, এই ভালো ভালো সব চিন্তা ভুলে যাবে। তখন তোমার বন্দুকের কাছে সবাই শত্রু। এই সময় রহিমের বাবা কাদের আসে। তাই বুঝি? আব্বু তুমি? এই যে বরকরদার, আপনারা কি আমি জানি না। ইংরেজরা যে হিন্দু মুসলিমের সম্পর্কতে বিষ ঢুকিয়ে গেছে, সেটাকে আমরা রোজ মেটাবার চেষ্টা করছি। আর আপনাদের মতন লোকেরা পয়সা কামানোর জন্যে ওই ইংরেজদের বিষকে রোজ জিয়ে রাখার চেষ্টা করছেন। কি বলছো আব্বু? তুই চুপ থাক। নিশ্চয় তোর সাথে এদের সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়েছে। একটা কথা শুনে নিন মিয়া, যাকে আপনি মুসলিম ভেবে আপনাদের দলে নিতে চাইছেন, সে মুসলিম কি হিন্দু আমি নিজেই জানি না। কারণ ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছি। ওর জাত ধর্ম আমার কিছুই জানা নেই। তাতে কি হয়েছে? মানুষ তো হয়েছে মুসলিম ঘরে। আমি জানতাম আপনাদের কাছে এমন একটা উত্তর পাবো। আপনাদের শুধু একটা মানুষ দরকার, যে আপনাদের ইশারায় মানুষ খুন করতে পারবে। আর আপনারা নিরীহ মানুষের মৃত্যুর হিসেব দেখিয়ে ধর্মের নামে দেশ বিদেশ থেকে টাকা কামাবেন। যান, এক্ষুনি চলে যান এখান থেকে, না হলে আমার গ্রামের লোকেদের ডাকবো। আর আমার গ্রামের লোক ধর্ম দেখে না, খারাপ মানুষ হলে তাকে পেটিয়ে সোজা করে দেয়। জাফর রাগ দেখিয়ে ওর লোকেদের নিয়ে যাওয়ার জন্য পিছন ঘুরলে কাদের চাচা বলে, দাঁড়ান, এই নিয়ে যান আপনাদের টাকা আর নকল পাসপোর্ট। ভালো চান তো কোনোদিনও আমার ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। কাদের চাচা রহিমের হাত থেকে টাকা আর পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ওদের হাতে গুজে দেয়। জাফর তার লোকেদের নিয়ে রেগেমেগে চলে যায়। আব্বু, আমি কি সত্যি তোমার ছেলে না? অবশ্যই তুই আমার ছেলে। তোর মা তোকে জন্ম দিয়েছে। ওদের মিথ্যা বললাম, দেখলি না? ওদের ধর্মের সাথে সম্পর্ক নেই। একটা মানুষ দরকার যে ওদের কথার মতো নিরীহ মানুষদের মারবে। আরে ফকির বাবা কোথায় গেল? কোন ফকির বাবা? আরে যে মাঝে মাঝে দোয়া দিতে আমাদের গ্রামে আসে, উনি তো আমাকে ডেকে নিয়ে এলো। আর আসার সময় তোদের এই ঘটনার সব কথা জানালো। চলে গেছে হয়তো। তাই হবে, চল বাড়ি চল। থ্যাংক ইউ আব্বু, তুমি আমাকে ভুল পথে যাওয়ার থেকে বাঁচালে। থ্যাংক ইউ আমাকে না, থ্যাংক ইউ আল্লাহকে বল, যে ঠিক সময় আমাকে খবর দিতে ফকির বাবাকে পাঠিয়েছিল। চল বাড়ি চল। কাল থেকে তুই আমার সাথে দোকানে বসবি। তোর বিদ্যা আর বুদ্ধি দিয়ে দোকানটাকে আরো বড় করবি। ফিরে পারবি না? নিশ্চয়ই পারবো। দুজনে কথা বলতে বলতে বাড়ির দিকে চলে যায়। আদি ফকির বাবার রূপে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপরে বলে, যাক, ছেলেটা খারাপ সঙ্গ থেকে বেঁচে গেল। না যাই, পঞ্চায়েতের অফিসের বেঞ্চে গিয়ে একটু ঘুমিয়ে নি। পঞ্চায়েত অফিস খোলে বেলা 11টা নাগাদ। তার আগে গ্রামের ছেলে নদা এসে অফিস খুলে ঝাড়পোছ করে রাখে। আজও এসেছে। এসে দেখে বেঞ্চে একটা লোক পাশ ঘুরে ঘুমোচ্ছে। এ আবার কি? ঘর বাড়ি ছেড়ে বেঞ্চে শুয়ে ঘুমোচ্ছে? নদা এগিয়ে এসে লোকটাকে ধাক্কা মেরে ডাকতে যাবে, দেখে আদি। ভূত 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 ভূত। ভূত বলতে বলতে সে পড়ি কি মরি করে ছুট লাগায়।
আদি চমকে ওঠে, বোঝে তাকে দেখেই লোকটা ভূত ভূত বলে পালাচ্ছে। দূর ছাই, যেখানে যাচ্ছি আমায় দেখে ভূত ভূত বলে পালাচ্ছে। একটু পরে দেখে নদার সাথে লাঠি সোটা নিয়ে কিছু লোক এগিয়ে আসছে। ওরে বাবা, ওরা তো আমার দিকে এগিয়ে আসছে। আরে বাবা, ভূতই যখন ভেবেছিস তখন কি আর লাঠি সোটা দিয়ে ভূত মারা যায়? যতর সব মূর্খ। কেটে পড়ি, না হলে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে। কোথায় কোথায় ভূত? ওই তো বসে আছে। এই সেরেছে, ওরা তো দৌড়ে আসছে। আদি আর দেরি করে না, সে শরীর ছেড়ে আত্মারূপে হাওয়াতে মিলিয়ে যায়। তাই দেখে নদার লোকেরা যত জোরে দৌড়ে এসেছিল তার থেকে দ্বিগুণ জোরে প্রাণ নিয়ে ছুটে পালায়। নদা বেচারা তাই দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে। তার পা যেন ভারী হয়ে গেছে। সে ভয়ে কাঁদতে থাকে আর বলে, আমি ওদের আনিনি, ওরা নিজের ইচ্ছেতে এসেছিল। বিশ্বাস করো আদি ভাই, আমার কোনো দোষ নেই। আদি এসে পৌঁছয় জঙ্গলে। সে এবার নিজের শরীর ধারণ করে আর নিজের মনে বলে, এ তো মহা মুশকিল। ধুর, থাকবো না এই গ্রামে, আজই কলকাতায় চলে যাব। টিভিতে বা সিনেমার পর্দায় যখন আমাকে অভিনয় করতে দেখবে তখন বুঝবে আমি বেঁচে আছি। আদি একটা নিম গাছ থেকে ডাল ভেঙে দাঁতন করতে শুরু করে। তারপর জঙ্গলের মধ্যে ছোট পুকুরটায় গিয়ে মুখ ধোয়। এরপর চুল ভিজিয়ে চুল সেট করে হাত দিয়ে নিজের জামা প্যান্ট ঝেড়ে রওনা দেয় রেল স্টেশনের দিকে। রাস্তা থেকে এগোতে গেলে তার চোখ পড়ে পাড়ার সুনীল কাকা আর কয়েকজন লোক ভ্যানে করে একজন বৃদ্ধ ওঝাকে নিয়ে স্টেশনের দিক থেকে এগিয়ে আসছে। আচ্ছা, আমার ভূত তাড়াবার জন্য ওঝা নিয়ে যাওয়া হচ্ছে। শুনি তো সুনীল কাকা ওঝাটাকে কি যেন বলছে। আদির রাস্তার পাড়ে ঝোপের পাশে গিয়ে লুকোয় আর নিচু হয়ে ভ্যানটাকে অনুসরণ করে হাঁটতে শুরু করে। সে আর কি বলবো, আমরা গিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে, দেখতে একদম জীবিত আদির মতন। মরে গেছিস, চলে যা, কি দরকার তোর বাড়ির আশেপাশে ঘোরার? আমরা সবাই বউ বাচ্চা নিয়ে থাকি, তোর এইটুকু বুদ্ধি নেই যে আমরা তোকে দেখে ভয় পাবো? এই সময় আদি হঠাৎ রাস্তায় বেরিয়ে আসে। ভ্যানের হ্যান্ডেল ধরে ব্রেক চেপে বলে, তুমি যে এত কথা বলছো, আগে জানো আমি মরে গেছি কি বেঁচে আছি? বদমাস কাকা, যাও দেখিনি আমার 200 টাকা, অনেক দিন বাকিতে চপ খেয়েছো। ভূত ভূত আদির ভূত, আদির ভূত এসেছে, এই পালাও, এই পালাও, পালাও, পালাও। এই বলে সুনীল কাকা ও বাকি লোকেরা ভ্যান থেকে ঝাঁপ মেরে যে যেদিকে পারে ছুট মারে। তাই দেখে ভ্যানওয়ালাও ভ্যান ছেড়ে পালায়। আদি নাছোড় বান্দা, আজ সে সুনীল কাকার থেকে ধারের টাকা ফেরত নেবে। সে সুনীল কাকার পিছু ছোটে। সুনীল কাকাও ধুতি তুলে প্রাণপণ ছুট মারছে। এই কোথায় যাচ্ছ? আমার টাকা দিয়ে যাও। এই দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। এই দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। ও সুনীল কাকা, দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। ততক্ষণে ভ্যান গড়িয়ে সোজা এগোতে থাকে রাস্তার পাশে ডোবার দিকে। বাঁচাও, ভ্যান তো ডুবে গিয়ে পড়বে। ও সুনীল, কোথায় গেলে? বৃদ্ধ ওঝা না পারছে ঝাঁপ মেরে নামতে, না পারছে ভ্যান থামাতে। সে বেচারার বাঁচাও বাঁচাও চিৎকার করা ছাড়া কোনো উপায় নেই। বাঁচাও, বাঁচাও। কিন্তু কে বাঁচাবে? তখন তো সব আদি ভূতের ভয়ে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। শেষ অবধি ভ্যান গড়িয়ে গিয়ে পড়ে জল ভর্তি ডোবা। আর বৃদ্ধ ওঝা জলে ডুবে হাবুডুবু খেয়ে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। আর অন্যদিকে আদি সুনীল কাকার পিছু ছাড়ে না। আমার টাকা দাও, না হলে কিন্তু তোমার ঘাড় মটকে রক্ত খাবো। আদির মুখ থেকে কথাটা বের হবার সাথে সাথে সে নিজে থমকে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলে, হ্যাঁ, আমি এমন ভূতের মতন কথা বলছি কেন?
ঘাড় মোটকে রক্ত খাবো। আমি কি তবে সত্যি ভূত হয়ে যাচ্ছি? এই সময় দূর থেকে ট্রেন আসার আওয়াজ ভেসে আসে। ট্রেন আসছে, এখন সময় নষ্ট করলে হবে না। এসব উটকো ঝামেলা আমার জন্য নয়। এই বলে আদি জোর পায়ে স্টেশনের দিকে এগিয়ে যায়। এদিকে ওঝা ডোবার জলে হাবুডুবু খেয়ে কোনো রকমে পাড়ে উঠে এসে হাঁপাতে থাকে, আর ভ্যানটা আস্তে আস্তে ডোবার জলে ডুবে যায়। রাত এখন অনেক। আদি কলকাতার টালিগঞ্জ এলাকায় এক পাড়াতে ঘুমোবার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, কিছু কুকুর ছাড়া মানুষজন চোখে পড়ছে না। আজ আদির সারাদিন পেটে কিছু পড়েনি। এখন কোথাও খাবার পাওয়ার সুযোগও নেই, তাছাড়া পকেটে পয়সাও নেই। আদি একটা পুরনো একতলা বাড়ির সামনে থেকে যেতে গিয়ে কানে আসে এক ভদ্রলোকের কথা। সে কাউকে বলছে, আমাকে ভুল বুঝো না মাধবী, বাবার মুখের ওপর কথা বলবো এমন সাহস আমার নেই, পারলে আমাকে ক্ষমা করে দিও মাধবী। আদি থেমে যায়। সে নিজের মনে বলে, গলাটা খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোনো রূপলি পর্দার আর্টিস্টের গলা। দেখি তো। আদি খোলা জানালার দিকে এগিয়ে যায়, কিন্তু রাস্তা থেকে জানলা অনেক উঁচুতে, তাই সে শুধু কথাই শোনে, ব্যক্তিকে দেখতে পায় না। মাধবী, মাধবী, তুমি কিছু বলছো না কেন? জানি তুমি আমার ওপর রাগ করেছো, করাটাই স্বাভাবিক, কিন্তু তুমি আমার অসুবিধেটাও বোঝো। বাবাকে দেখলেই আমি কেমন যেন নার্ভাস হয়ে পড়ি। আদি বোঝে এত নিচু থেকে উঁচু জানালা দিয়ে লোকটাকে দেখা সম্ভব না, তাই সে আর চেষ্টা না করে এগিয়ে যাবে ঠিক করে। তখনই চোখ পড়ে ওই বাড়ির দরজার বাইরে লম্বা চওড়া সিঁড়িটার ওপর। এই সিঁড়িখানা আমার শোবার জন্য যথেষ্ট। আদি এগিয়ে গিয়ে সিঁড়িতে বসে, তারপর এদিক ওদিক তাকিয়ে একটা লম্বা হাই তুলে শুয়ে পড়ে। রাত বাড়ে। আদি সিঁড়িতে ঘুমোচ্ছে। সে ঘুমের মধ্যে শুনতে পায় অনেকগুলো কুকুরের ডাক। আদি বিরক্ত হয়ে চোখ খুলে দেখে ৩-৪টে কুকুর তার দিকে তাকিয়ে এক নাগাড়ে ডেকে চলেছে। সে ভয় পেয়ে উঠে দাঁড়ায় এবং কুকুরগুলোকে তাড়াবার চেষ্টা করে। হুর হুর, যা যা, হুর 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 হুর। কুকুরগুলো যাওয়া তো দূরে থাক, বরঞ্চ তাকে কামড়াতে আরও তেড়ে আসে। আদি হাত ছুঁড়ে মুখে হুড় হুড় শব্দ করতে থাকে। এমন সময় দরজা খুলে বেরিয়ে আসে অনুরাগবাবু। অনুরাগবাবুকে দেখে কুকুরগুলোর যেন আরও সাহস বেড়ে যায়। তারা ঘেউ ঘেউ করে আদির দিকে তেড়ে আসে। এই যা যা, আপনি ভেতরে আসুন। আদি আর দেরি করে না, সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করে। অনুরাগবাবু দরজা বন্ধ করে দেয়। ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে হয়তো আজ নিঘাত কুকুরের কামড় খেতাম। আপনি ওখানটায় বসুন। হ্যাঁ, বসছি। আদি একটা কাঠের চেয়ার টেনে বসে। অনুরাগবাবু ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে এক গ্লাস জল এনে বলে, এই নিন। আদি অনুরাগবাবুর বাড়ানো গ্লাস নিয়ে ঘট ঘট করে জল পান করে। এরপর পাশে টেবিলের উপর গ্লাস রেখে বলে, ধন্যবাদ। এরপরই আদির চক্ষু স্থির হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে বলে, আপনি আপনি অনুরাগ চ্যাটার্জি না? রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা? ছিলাম, এখন আর কেউ কাজেও ডাকে না, খোঁজও নেয় না। তা আপনার নাম কি আর বাড়ি কোথায়? আমার নাম আদিকান্তি দাস, বাড়ি ভাবনাপুর। ভালোবেসে সবাই আদি বলেই ডাকে। কাজকর্ম কি করেন? ওই ছোটোখাটো অভিনয় আর গ্রামে একটা তেলে ভাজার দোকান চালাই। বাহ, বেশ ভালো। আপনি বসুন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু পেটে পড়েনি। অনুরাগবাবু ঘরের দিকে চলে যায়। আদি দেয়ালে টাঙানো অনুরাগবাবুর পুরনো দিনের শুটিংয়ের ফটোগুলো দেখতে থাকে। একটু পরে অনুরাগবাবু ব্রেড আর দুটো কলা নিয়ে প্রবেশ করে। ঘরে আপাতত এইটুকুই আছে। আমার পক্ষে এটাই যথেষ্ট।
আদি ব্রেড আর কলা খেতে খেতে বলে, আপনার অনেক সিনেমা আমি দেখেছি। হা 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 হা, অতুলনীয় অভিনয় আপনার। সেসব দিন এখন স্মৃতি হয়ে গেছে। তখন পর পর আমার ছবি হিট, দর্শকরা আমাকে দেখার জন্য পাগল। এই বাড়িতে তখন কত প্রডিউসার ডিরেক্টরের আসা যাওয়া, আমাকে এক ঝলক দেখবে বলে পাবলিকের ভিড় বাড়ির সামনে। সেসব এক স্বর্ণময় দিন। এখন কাজ দেওয়া তো দূরে থাক, কেউ খোঁজও নেয় না। খারাপ লাগে, সারাটা দিন একা কাটাতে হয়। একা কেন? আমি তো শুনছিলাম আপনি কার সাথে কথা বলছিলেন। কাকে বলছিলেন আপনি আপনার বাবাকে খুব ভয় পান, সে যেন আপনাকে ভুল না বোঝে? অনুরাগবাবু একটু হাসে, তারপর বলে, ওটা একটা সিনেমার স্ক্রিপ্ট। কাজ না পাই কি আছে, প্র্যাকটিস তা তো রাখতে হবে। ছাড়ুন আমার কথা। কলকাতায় কি কোনো শুটিং করতে এসেছেন? শুটিং ঠিক নয়, এতদিন গ্রাম থেকে অডিশন দিতে আসতাম আর চান্স পেলে কাজ করতাম। এখন ভাবছি কলকাতাতেই থেকে যাব। এত দূর থেকে আসা যাওয়াতে অনেকটাই পরিশ্রম হয়। বাহ, এ তো বেশ ভালো কথা। তা যতদূর বুঝলাম এখানে থাকার তো কোনো ব্যবস্থা নেই। থাকবেন কোথায়? কাল থেকে কোনো রেল স্টেশনে চলে যাব। এই সব দিকে ফুটপথে বা সিঁড়িতে শুলে কুকুর কাটার সম্ভাবনা থাকবে। আপনার যদি অসুবিধে না হয় আমার এখানে থাকতে পারেন। একা মানুষ, আপনি থাকলে আমার ভালোই লাগবে। আপনি আমায় চেনেন না, জানেন না, থাকতে দেবেন? যদি আমি চোর হই, আপনার ঘরের সব জিনিস নিয়ে পালাই? আমার ঘরে কি আছে যে আপনি নেবেন? কিছু বাসন আর কিছু আসবাবপত্র। টাকা পয়সা তা কিছু জমিয়ে রেখেছিলাম, সেটা ব্যাংক থেকে তুলে কোনো রকমে একবেলা খেয়ে পেট চালাই এখন। এমন সময় পুরনো দেয়াল ঘড়িতে 2 ঘন্টা বাজে। আচ্ছা, 2 বাজলো, আপনি এখন শুয়ে পড়ুন, বাকি গল্প কালকে হবে। এই বলে অনুরাগবাবু ঢেকে রাখা লম্বা সোফা থেকে কাপড় তুলে নেয়। আমি একটা বালিশ আর চাদর নিয়ে আসছি, আপনি এখানেই শুয়ে পড়বেন। অনুরাগবাবু নিজের ঘরের দিকে চলে যায়। আদি চোখে শ্রদ্ধা নিয়ে অনুরাগবাবুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ ওঝা আদির বাড়ির বারান্দায় বসে জ্বরে ঠক ঠক করে কাঁপছে। একটু দূরে তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে শর্মিলা, আর ওঝার সামনে উঠোনে দাঁড়িয়ে সুনীল কাকা। সে বলে, আপনি একটু বেশি কাঁপছেন মনে হচ্ছে না? সকাল থেকে 4 বার ওষুধ খাওয়া হয়ে গেল, এখন জ্বরও নেই, শুধু শুধু কাঁপছেন কেন? তুমি চুপ করো। তোমার জন্য আজ আমার এই দুর্গতি। ও যখন তোমার কাছে টাকা পায় দিয়ে দিলেই পারতে। আপনার কাছে কি আমার স্বামী টাকা পেত? ওই আর কি, সামান্য। তবুও সুনীল কাকা চুপ থাকে। ওঝা বলে, চুপ রইলে কেন, উত্তর দাও। 200 টাকা। সুনীল কাকা, আমাদের এই দুঃসময় আপনার নিজের থেকেই দিয়ে দেওয়া উচিত ছিল। না, আমি দিয়ে দিতাম তো। এই নাও। সুনীল কাকা পকেট থেকে টাকা বার করে শর্মিলার কাছে এগিয়ে গিয়ে তার হাতে দিয়ে দেয়। তারপর ওঝাকে বলে, আপনার জন্যে আমার কতগুলো টাকা গেল, আপনাকে ডাক্তার দেখালাম। ঠিক আছে, আমায় যে টাকা দেবে তার থেকে ডাক্তার আর ওষুধের টাকা কেটে নিও। দেখেছেন, আপনার কামনি কিন্তু এখন নেই। আদৌ আপনি ওঝা তো? মুখ সামলে কথা বলো। দাঁড়াও, আদির ভূতকে আমি তোমার ঘাড়েই চাপাবো। না না, ও কাজটি করবেন না। ভূত প্রেতে আমার বড্ড ভয়। ওঝা মশাই, আপনি আমার স্বামীকে দেখতে পাচ্ছেন? না গো, এই চত্বরে তার ছায়া অবধি নেই। তুমি একটা কাজ করো সুনীল, আমাকে বাড়ি দিয়ে এসো। যদি আবার আজির ভূতকে দেখো তখন নয় আমাকে খবর দিও। আপনি চলে যাওয়ার পরই সে যদি আসে, তখন তো আর আপনাকে খবর দেওয়ার সময় পাবো না। চিন্তা করো না, আমি শস্য বন্ধন করে যাচ্ছি।
ও আর এই চত্বরে পা দিতে পারবে না। ঠিক আছে, তাই করুন। আদি একটা সিনেমার জন্য অডিশন দেয় এবং সে উত্তীর্ণ হয়। তাই ডিরেক্টর আদিকে ওর সিনগুলো দিয়ে বলে ভালো করে যেন মুখস্থ করে রিহার্সাল করে রাখে। 2 দিনের কাজ, তবুও ক্যারেক্টারটা আদির পছন্দ হয়েছে। আদি যখন ঠিক করে নমস্কার জানিয়ে চলে আসবে, তখনই ডাইরেক্টরের মোবাইল বেজে ওঠে। ফোনের কথাবার্তায় আদি বুঝতে পারে একজন নামকরা অভিনেতা অসুস্থতার কারণে তার ছবি করতে পারছে না। ডাইরেক্টর মোবাইল রেখে চিন্তায় পড়ে। আদি তখন বলে, একটা কথা বলবো স্যার। বলুন। আপনি অভিনেতা অনুরাগ চ্যাটার্জিকে চেনেন? আলাপ নেই, কিন্তু ওনার কাজ অনেক দেখেছি। অনেক বড় মাপের অভিনেতা। কথাটা বলতে গিয়ে শেষ করে না, হঠাৎ মাথায় আসে, আরে ওনাকেই তো নিতে পারি। ওনার বাড়ি চেনেন? হ্যাঁ স্যার, চিনি। ডাইরেক্টর আর প্রডিউসার এসে অনুরাগবাবুকে আজ এগ্রিমেন্ট করে অ্যাডভান্স দিয়ে গেছে। অনুরাগবাবু আজ খুব খুশি। অনেক দিন পরে সে অভিনয় করার সুযোগ পেয়েছে। আদিকে সে অনেক ধন্যবাদ জানায়, আর তার অ্যাডভান্স টাকা থেকে আদিকে কিছু টাকা দিয়ে বলে, যান, আজ একটু ভালো মন্দ বাজার করে আনুন, দুজনে মিলে বেশ জমিয়ে খাই। আদি টাকা নিয়ে বলে, কি খাবেন? অনেক দিন মাটন খাইনি, একটু মাটন নিয়ে আসুন, আর সাথে দই আর রসগোল্লা। আদি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। এরপর আদি আর অনুরাগবাবু মিলে রান্না করে খেয়ে দিয়ে জমিয়ে বসে আড্ডা মারতে। কত দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবো, আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে বুঝিয়ে উঠতে পারবো না। আর ডাইরেক্টরের মুখে শুনলাম আপনিও নাকি একটা ক্যারেক্টারে আছেন। হ্যাঁ, 2 দিনের কাজ, কিন্তু চরিত্রটা খুব সুন্দর। ডাইরেক্টর খুব ভালো, আমাকে তো অ্যাডভান্সও পাইয়ে দিলেন। ভালোই হলো, একই ছবিতে দুজনের স্মৃতি থেকে যাবে। আদির শুটিং শুরু হতে 2 দিন বাকি। অনুরাগবাবুর কাজ শুরু হয়ে গেছে। আদির একা বাড়িতে ভালো লাগছিল না, তাই সে পায়ে হেঁটে শহর ঘুরতে বেরিয়েছে। আদি একটা নার্সিংহোমের পাশ থেকে যেতে গিয়ে দেখে কয়েকজন লোক এবং মহিলা খুব কান্নাকাটি করছে। আদি জানতে পারে তাদের পেশেন্ট মারা গেছে, কিন্তু বিল পেমেন্ট না করতে পারার দরুন নার্সিংহোম ডেড বডি ছাড়ছে না। আদির খারাপ লাগে, কিন্তু তার কাছে এত টাকা নেই যে তাদের দিয়ে উপকার করতে পারবে। আদি কিছু একটা ভাবে। এরপর সে বাড়ির লোকের থেকে পেশেন্টের সম্বন্ধে ডিটেলস জেনে নেয়। কি নাম, কত নম্বর বেডে ছিল, কি হয়েছে, আরও অনেক কিছু। সব জানার পরে আদি একটা গাছের আড়ালে গিয়ে আত্মার রূপ নেয় এবং অনায়াসে নার্সিংহোমের ভিতরে প্রবেশ করে। আদি পেশেন্টের বাড়ির লোকের কথা মতো লাশ খুঁজতে গিয়ে ওয়ার্ডে পৌঁছয় এবং সে বেড নাম্বারের কাছে গিয়ে দাঁড়ায়। তখন একজন ডাক্তার নার্সদের বলছিল, নার্সিংহোমের মালিকরা নাকি বলেছে বাড়ির লোক যদি বিল ক্লিয়ার করে বডি না নিতে পারে তবে লাশটাকে বিক্রি করে দেবে। কথাটা শুনে আদির রাগ হয়। তার মনে হয় নার্সিংহোমের মালিকদের বেদারক মারতে, কিন্তু আদি এসব কিছু করে না। সোজা সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের শরীরে প্রবেশ করে। প্রবেশ করেই আদি বুঝতে পারে এটা একজন মহিলার লাশ। এই সেরেছে, এটা তো একটা মহিলার লাশ। কে যেন বলেছিল আত্মার কোনো পুরুষ বা মহিলা হয় না, আত্মা শুধু আত্মাই। সে যাই হোক, আগে নার্সিংহোমের সবাইকে ভয় দেখিয়ে ভাগাতে হবে, তারপর মহিলার লাশটাকে তার বাড়ির লোকেদের কাছে পৌঁছে দিলেই আমার কাজ শেষ। এই সময় একজন নার্স দেখতে পায় সাদা কাপড় দিয়ে ঢাকা লাশটাকে ধীরে উঠে বসতে। নার্স অবাক হয় এবং তার চোখ বড় হয়ে যায়। ভয়ে তার মুখ থেকে কথা ফোটে না। সে হাত দিয়ে
আর একজন নার্সকে ইশারায় ডেকে লাশের দিকে তাকাতে বলে। লাশ ততক্ষণ বেড থেকে পা ঝুলিয়ে নেমে আসে। এই দেখে নার্সরা ভয়ে চিৎকার করে ওঠে। ভূত! ওরে বাবা, ভূত! মহিলার ডেড বডি মুখ থেকে সাদা কাপড় সরিয়ে দাঁত বার করে হাসে। নার্স ভদ্রমহিলা ভূত ভূত বলে চিৎকার করে ছুট মারে, সাথে ডাক্তার সহ বাকি নার্স এবং ওয়ার্ড বয়রা। তাই দেখে পাশাপাশি পেশেন্টরা যে যেমন অবস্থায় ছিল বেড থেকে উঠে পালাতে শুরু করে। এমনকি একজন পেশেন্ট ভাঙা পা নিয়ে পড়ি কি মরি করে ছুটতে থাকে। ডেড বডি মহিলা এবার ওয়ার্ড থেকে বেরিয়ে নার্সিংহোমের বাইরে বের হওয়ার জন্য রওনা দেয়। সম্পূর্ণ নার্সিংহোমের লোক যে যেদিকে পারে পালাতে থাকে। আদি মহিলার শরীর নিয়ে দাঁত বার করে হাসি মুখে নার্সিংহোমের করিডোর দিয়ে এগিয়ে আসে। মুহূর্তের মধ্যে নার্সিংহোম ভূতের ভয়ে ফাঁকা হয়ে যায়। মহিলার বাড়ির লোকেরা মৃত মহিলাকে জীবিত হয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে। এরপর ভূত ভূত বলে দেদার ছুট মারে। এই দৃশ্য দেখে আদি অবাক। সে বলে, আশ্চর্য, এতক্ষণ লাশ পাচ্ছিল না বলে কত কান্নাকাটি, যেই দেখলো জীবিত হয়ে লাশ তাদের দিকে এগিয়ে আসছে তখন ভূত ভূত বলে লেজ গুটিয়ে দৌড়। না, আমি ভাই এখানে এই লাশটাকে ছেড়ে দিই, তারপর যা হবার হোক। এই বলে আদি মানে মহিলা টান টান হয়ে রাস্তায় শুয়ে পড়ে। এরপর আদি মহিলার শরীর ছেড়ে আত্মার রূপে বাইরে বেরিয়ে আসে। আদি আর নিজের শরীর ধারণ করে না। সে আত্মা হয়ে একটা বাসে চড়ে এসে পৌঁছয় রবীন্দ্র সদন। এরপরে সে নন্দন সিনেমা, রবীন্দ্র সদন, একাডেমি ঘুরে এসে পৌঁছয় ভিক্টোরিয়ার সামনে। ওখানে ঘুরতে গিয়ে আদির চোখ পড়ে একটা ভিকেরিম বাচ্চা মেয়ের দিকে। এক ভদ্রলোক ও ভদ্রমহিলা আইসক্রিম কিনতে দাঁড়িয়ে আছে, আর ভিকেরি বাচ্চা মেয়েটা তাদের কাছে আইসক্রিম চাইছে। ভদ্রলোক বাচ্চাটাকে কুকুর তাড়াবার মতন তাড়িয়ে দেয়। বাচ্চাটা দূরে চলে যায় এবং তাকিয়ে থাকে আইসক্রিমের গাড়ির দিকে। আদির বাচ্চাটাকে দেখে খারাপ লাগে, মেয়েটাকে দেখে মায়া হয়। আইসক্রিমওয়ালা ভদ্রমহিলাকে আইসক্রিম দেওয়ার পরে যখন ভদ্রলোককে দিতে যাবে তখনই আদি এগিয়ে এসে আইসক্রিম ছিনিয়ে নিয়ে ভিখারি মেয়েটার কাছে যায়। আইসক্রিমওয়ালা ভদ্রলোক, ভদ্রমহিলা এবং আশেপাশে যত লোক ছিল সবাই আইসক্রিম হাওয়াতে উড়তে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আইসক্রিম যখন হাওয়ায় ভেসে ভিখারি বাচ্চাটার মুখের কাছে এসে থামে তখন সে বুঝতে পারছিল না কি করবে। সে অবাক চোখে হা হয়ে বোকার মতন দাঁড়িয়ে থাকে। আশেপাশে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়। আদি মজা পায়। সে ভিখারি মেয়েটার হাতে আইসক্রিম ধরিয়ে দেয়। নানান রকম খাবার দোকান থেকে তুলে তুলে ভিখারি ও বাচ্চাদের হাতে এনে দিতে থাকে। বাচ্চারা এবং ভিখারিরা আনন্দ পায়। কিছু সময়ের মধ্যে তাদের কাছে ব্যাপারটা নর্মাল হয়ে যায়। একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। দোকানদাররা ভেসে চলে যাওয়া খাবারগুলোর পিছনে ছুটতে থাকে। আশেপাশের কিছু লোক মোবাইলে এই মুহূর্তের ভিডিও ক্যাপচার করে। কারো থেকে খবর পেয়ে মিডিয়ার গাড়ি এসে হাজির। সব মিলিয়ে সবাই অবাক এবং দোকানদাররা ছাড়া সবাই খুশি। আদি এখন নিজের রূপে। সে বাস থেকে নেমে অনুরাগবাবুর বাড়ির দিকে রওনা দেয়। সন্ধে হয়েছে, তাই আশেপাশে বাড়ির থেকে শঙ্খের ধ্বনি বাজিয়ে সন্ধে দিচ্ছে। আদির দিন আজ ভালোই কেটেছে, তাই আজ তার মনটাও বেশ খুশি। আদি অনুরাগবাবুর বাড়ির সামনে এসে শুনতে পায় উল্টো দিকের বাড়িতে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। আদি যে কদিন এখানে এসেছে রোজই ওই বাড়িতে ঝগড়া শুনতে পায়। আদি কিছুক্ষণ দাঁড়িয়ে ঝগড়ার কারণ বোঝার চেষ্টা করে। যতটুকু বুঝতে পারে ওই বাড়ির বউ তার শাশুড়িকে কথা শোনাচ্ছে, আর শাশুড়ি তার উত্তর দিলে বৌমা আরও চিৎকার করতে থাকে। আদি ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামায় না। সে পকেট থেকে চাবি বার করে অনুরাগবাবুর বাড়ির দরজার তালা খুলতে গেলে দেখে তালা আগে থেকেই খোলা।
সে বোঝে অনুরাগবাবু শুটিং থেকে ফিরে গেছে, তাই সে দরজার পাশে লাগানো বেলের সুইচ মারে। কিছুক্ষণ পর অনুরাগবাবু এসে দরজা খোলে। আদি ঘরে ঢোকার পর অনুরাগবাবু জিজ্ঞাসা করে, কোথায় গেছিলেন? শহরটা একটু ঘুরে এলাম। আজ আপনার শুটিং কেমন হলো? খুব ভালো। জানেন, সবাই আমার কাজের খুব প্রশংসা করেছে আজ। সে তো করবেই, আপনার মতন অভিনেতা আজ আর কজন আছে? আপনার জন্য আমি একটা নতুন জীবন পেলাম। কতদিন পর আজ ক্যামেরার সামনে দাঁড়ালাম। ও জানেন, আজ অনেকগুলো মিডিয়া এসেছিল। এতদিন পর কাজ করছি বলে সবাই আমার ইন্টারভিউও নিল। আমি বললাম, এতদিন পর এত বড় একটা ক্যারেক্টার পেয়ে আমি ভীষণ হ্যাপি। ও সে যাই হোক, আচ্ছা সারাদিন কিছু খেয়েছেন নাকি খালি পেটেই ঘুরে বেড়ালেন? না না, খেয়েছি। ঠিক আছে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আর আমি চা বানাই ততক্ষণ। আচ্ছা, সামনের বাড়িটাতে এত ঝগড়া হয় কেন? ওই বাড়ির যে মালিক হীরক সেন, সে প্রায় 1 বছর হলো মারা গেছে। তার বউ রেবা সেন, সে এখনো জীবিত, আর বয়সও 60-এর ওপর। তাদের একটাই ছেলে, রাজা। হীরকবাবু একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। ভদ্রলোক রিটায়ারমেন্টের পর থেকেই শুরু হয় অশান্তি। ছেলে ব্যবসা বাড়াবে বলে রোজ নাকি হীরকবাবুর কাছে টাকা চাইত। হীরকবাবু তো একদিন বিরক্ত হয়ে তার সমস্ত জমানো পুঁজি ছেলের হাতে তুলে দেয়। ব্যাস, তারপরেই শুরু হয় মা বাবা দুজনকেই দূরছাই করা। হীরকবাবু অসুস্থ হওয়ার পর তো প্রায় বিনা চিকিৎসায় মারা গেলেন। এখন ভদ্রমহিলাকে ছেলের বউ ভীষণ অত্যাচার করে, মারে, বাজে কথা বলে। রেবা বৌদির জন্য খুব খারাপ লাগে। শুনেছি বউটা নাকি ঠিক মতো খেতেও দেয় না। কাজের লোক ছাড়িয়ে দিয়ে শাশুড়িকে দিয়ে ঝি চাকরের কাজ করায়। বাড়িটা কার? বাড়িটা হীরকবাবুর নামে ছিল। হীরকবাবু বেঁচে থাকতেই ছেলে আবার সেটা নিজের নামে করে নিয়েছে। বুঝলাম। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি চা বসাই। অনুরাগবাবু ভিতরে রান্নাঘরের দিকে চলে যায়। আদি খোলা জানালা থেকে বাড়িটার দিকে তাকিয়ে থাকে। রাত এখন গভীর। রাস্তার কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে। অনুরাগবাবু তার পাশের ঘরে আদির থাকার ব্যবস্থা করে দিয়েছে। আদি ঘুমোয়নি, কারণ সে উল্টো দিকের বাড়ির ঝগড়ার একটা বিহিত করবে ঠিক করেছে। সে বিছানা ছেড়ে নিজের ঘর থেকে ধীরভাবে বেরিয়ে আসে এবং পাশের ঘরে চুপি মারে। দেখে অনুরাগবাবু ঘুমোচ্ছে। আদি ড্রয়িং রুমে আসে এবং নিজের শরীর ছেড়ে আত্মা হয়ে জানালার ফাঁক থেকে বেরিয়ে যায়। আদি এসে পৌঁছয় উল্টো দিকে ঝগড়া বাড়ির একটা ঘরে। দেখে হীরকবাবুর ছেলে রাজা ও তার বউ রীতা দুজন দুদিকে পাশ ঘুরে ঘুমোচ্ছে। আদি ঘরের চারদিকটায় চোখ বুলিয়ে হীরকবাবুর ছবি খুঁজতে থাকে, কিন্তু দেয়ালে বা ড্রেসিং টেবিলের ওপর কোনো ছবি চোখে পড়ে না। আদি ঘর থেকে বেরিয়ে লম্বা লাল মেঝের বারান্দা পেরিয়ে চলতে থাকে। বারান্দার দুপাশে সারি দিয়ে ঘর। একটা ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আদি থেমে যায় এবং দরজার নিচের ফাঁকা থেকে সে ঘরে প্রবেশ করে। দেখে একজন 60-65 বছরের মহিলা একটা বাঁধানো ফটো নিয়ে বিছানায় বসে কাঁদছে। আদি বোঝে ইনি রেবা সেন, হীরক সেনের স্ত্রী। আদির আলোর বিন্দুর মতন আত্মা রেবা সেনের পিছনে গিয়ে থামে। রেবা সেনের হাতে ফটো দেখে এবং রেবা সেনের কান্নাতে আদি বুঝতে পারে ফটোটি হীরক সেনের। রেবা সেন নীল পাড়ে সাদা শাড়ি পরা। তাকে দেখে বোঝা যায় সে অনেকদিন ভালো করে খায়নি, শান্তিতে ঘুমোয়নি। আদি দরজার নিচের ফাঁক থেকে বেরিয়ে আসে এবং মৃত হীরকবাবুর রূপ নেয়। আদি খুব চিন্তায় ছিল, কারণ হীরকবাবুকে সে তো আর কোনোদিনও দেখেনি। তার শরীর ধারণ করবে কিভাবে? তাই প্রথমে এসে
সে হীরকবাবুর ছবি খুঁজতে লেগে গেছিল। যাই হোক, এখন সে নিশ্চিন্ত। আদি হীরকবাবুর রূপ নিয়ে হীরকবাবুর ছেলে রাজার ঘরের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করে। প্রথমে শুনতে না পেলেও কয়েকবার দরজায় আওয়াজ করার পরে রাজার বউ রীতা শুনতে পারে। সে ঘুমের চোখে রাজাকে ঠেলে বলে, এই দেখো না, মনে হয় তোমার মা ডাকছে। রাজা তার গভীর ঘুম হালকা করে খাট থেকে নেমে এসে দরজা খোলে, কিন্তু কাউকেই সে দরজার বাইরে দেখতে পায় না। কি ঘুমের চোখে আবল তাবল শোনো, কেউ নেই। রাজা দরজা বন্ধ করে ছিটকিনি তুলতে গেলে রীতা ঘুম জড়ানো গলায় বলে, এই থাক, দিও না, আমি টয়লেট যাব। এই বলে রীতা উঠে আসে। রাজা পুনরায় গিয়ে শুয়ে পড়ে। রীতা আবজানো দরজা টেনে খুলতেই দেখে হীরকবাবু দাঁড়িয়ে। রীতার ঘুমটুম উড়ে যায়। তার হৃৎপিণ্ড ভয়ে কেঁপে ওঠে। সে কাপা গলায় বলে ওঠে, ওগো শুনছো? দেখো দেখো, তোমার বাবা দাঁড়িয়ে আছে। রাজা চোখ না খুলেই বলে, কি আজে বাজে বকছো? আজকাল কোনো নেশা করছো নাকি? উফ, কি জ্বালাতন করো না। এদিকে এসে তো দেখো, আমার সামনে এই তো দাঁড়িয়ে আছে। রাজা বিরক্ত হয়ে নেমে আসে। কোথায় কোথায় বাবা? রীতা কিছুক্ষণের জন্য রাজার দিকে তাকিয়েছিল। তখনই হীরকবাবু হাওয়াতে মিলিয়ে যায়। কোথায় কোথায় আমার বাবা? রীতা হীরকবাবুকে দেখতে না পেয়ে অবাক হয়ে দরজার বাইরে তাকিয়ে থাকে। সারাদিন চর্দা দিয়ে পান খাবে আর রাতের বেলায় জ্বালাবে। রাজা ফিরে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে। রীতা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তার ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে টয়লেট যাবে কিনা ভাবছে। এদিকে যাওয়াটাও জরুরি। সে রাজাকে ডাকে, ওগো শুনছো? আমার সাথে একটু এসো না, আমার তো একা যেতে ভয় করছে। রাজা উত্তর দেয় না, বরঞ্চ নাক ডেকে ঘুমোতে থাকে। রীতা ভয়ে জোর পায়ে বারান্দা থেকে এগিয়ে যায়। হীরকবাবু হঠাৎ করে রীতার সম্মুখে আবির্ভাব হয়। রীতা চমকে উঠে চিৎকার করার জন্য মুখ খুললেই হীরকবাবু ধমক দিয়ে ওঠে, চুপ, একদম চুপ। রীতার মুখ থেকে আর আওয়াজ বের হয় না। চিৎকার করার জন্য যেমন মুখ খুলেছিল তেমনি হাঁ হয়ে থাকে, আর ম্যালেরিয়া জ্বর আসার মতন কাঁপতে শুরু করে। হীরকবাবু বলে, তুমি আমার বউকে খুব কষ্ট দিচ্ছ। ঠিক মতন খেতে দাও না, সারাক্ষণ কাজ করাও, আর মা সমান শাশুড়ির সাথে ঝগড়া করো। ছি! আমি এখন থেকে এখানে থাকবো। আমার বউয়ের যদি ঠিক মতন যত্ন না করো এবং কোনো রকম যদি তার অসুবিধে হয়, তবে তোমার ঘাড় মোটকে রক্ত খাবো, চোখের মনে গলি দেবো, জিভ ছিঁড়ে নেব, বুঝেছ? রীতা কাঁপুনি শরীরে কাদো কাদো মুখ করে মুখ খুলে দাঁড়িয়ে থাকে। হীরকবাবু ধমকে বলে, কি হলো? কথা বলছো না কেন? আরে আপনি তো চুপ করতে বলেছেন, তাই তো চুপ করেই আছি। বাবারে, ঠিক আছে ঠিক আছে, তুমি বুঝে গেছো তো আমি কি বলছি? রীতা প্রায় কেঁদে ফেলে, আর ঘাড় নেড়ে বোঝায় সে বুঝেছে। মনে রাখবে, আমি তোমার আশেপাশেই আছি। আমার বউয়ের কোনো রকম অযত্ন হলে। এই বলে হীরকবাবু রীতার দিকে দুহাত বাড়িয়ে ঘাড় মটকাবার ইশারা করে এবং বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাওয়াতে মিলিয়ে যায়। রীতা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ে এবং হীরকবাবুর ভয়ে শব্দ না করে কাঁদতে থাকে। আদি অনুরাগবাবুর বাড়ির জানালা থেকে আত্মারূপে ঘরে প্রবেশ করে। এরপর তার নিজের রূপে ফিরে এসে শোবার ঘরের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় অন্ধকারে সোফায় বসে থাকা অনুরাগবাবু বলে ওঠে, তবে
আপনার আসল পরিচয় হলো আপনি একজন ভূত? আদি অনুরাগবাবুর গলা শুনে চমকে ওঠে। হ্যাঁ, আপনি এই সময় জেগে গেলেন? না জাগলে আপনার আসল পরিচয় তো জানতে পারতাম না। আপনি যা ভাবছেন আমি তা নই। আচ্ছা, তবে আপনি কে? আমি জীবিত একজন মানুষ, কিন্তু আমার আসল শরীর মৃত ভেবে আমার বাড়ির লোক দাহ করে দিয়েছে। হেয়ালি হচ্ছে? আমি সত্যি বলছি। আচ্ছা, তবে আপনি শুনুন আমার সাথে কি কি ঘটেছে। সম্পূর্ণ শুনলেই আপনি নিজে বুঝতে পারবেন আমি জীবিত না মৃত। একদিন ভোরে দেখি এক যমদূত আমার সামনে তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম স্বপ্ন দেখছি। হঠাৎ যমদূত ঘড়ি দেখা বন্ধ করে হাত বাড়িয়ে আমার আত্মাখানা বার করে নিল। পড়ে রইল আমার নিথর দেহ। যমদূত আমাকে শূন্যে নিয়ে আকাশের এদিক ওদিক কিছু খুঁজতে থাকলো। পরে বুঝলাম তার গাড়ি এখনো এসে পৌঁছয়নি। সে আমায় আমার বাড়ির তেঁতুল গাছের ওপর একটা ডালে বসিয়ে নিজে আর একটা ডালে বসে গাড়ি আসার অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পরে আমার বউ দেখি আমাকে ডাকতে ঘরে ঢোকে। আদি অনুরাগবাবুকে পুরো ঘটনা খুলে বলে। অনুরাগবাবু সব শুনে বলে, এ তো সাংঘাতিক ঘটনা। বেঁচে আছেন কিন্তু আপনার শরীর দাহ হয়ে গেছে। আপনার বউ, মেয়ে বা গ্রামের লোকদেরও তো দোষ নেই। তারা নিজে চোখে দেখেছে আপনি মারা গেছেন, আপনার বডি শ্মশানে পুড়ে গেছে, তারপরও আপনি জীবিত আছেন। তাদের কাছে এটা ভাবা তো ভীষণ কঠিন। তাই এখন আপনি কোথায় গেছিলেন? আদি একগাল হেসে বলে, ওই ঝগড়া বাড়িতে হীরকবাবুর রূপ নিয়ে ওই বাড়ির বৌমাকে ভালো করে বুঝিয়ে এসেছি, যাতে শাশুড়িকে কোনো রকম বিরক্ত না করে। তার মানে আজ ওই ভিক্টোরিয়ার সামনে যে কাণ্ড কারখানা ঘটেছে সেটা আপনি করেছেন? আপনি জানলেন কি করে? আপনি আসার আগে আমি টিভিতে খবর দেখছিলাম। ও যাক, মানুষের উপকার করেছেন, ভালো লাগলো। কিন্তু আপনার বাড়ির লোককে তো বোঝাতে হবে যে আপনি এখনো জীবিত আছেন। আমি বলি কি, এই ছবির শুটিং শেষ করে একবার বাড়ি থেকে ঘুরে আসুন। কোনো একটা উপায়ে বাড়ির লোককে বোঝান। এভাবে দূরে সরে থাকলে তো প্রবলেম সলভ হবে না। কি করে বোঝাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। দেখবো আর একবার চেষ্টা করে। চলুন গিয়ে শুয়ে পড়ি, কাল আমার আবার শুটিং আছে। আপনার শুটিং এর ডেট কিছু জানালো? পরশু থেকে আছে জানি, কিন্তু কল টাইম এখনো জানায়নি। নিশ্চয়ই কাল জানিয়ে দেবে। আমি ভাবছি কাল একবার আপনার শুটিং দেখতে যাব, নিজের চোখে আপনার অভিনয় দেখব। এ তো খুব ভালো কথা। সকালে আমার সাথেই চলুন। ঠিক আছে। স্টুডিও জমজমাট, সব কটা ফ্লোরে শুটিং চলছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আদিকে তার আগামী দিনের কল টাইম জানিয়ে দেয়। অনুরাগবাবু হিরোর বাবার ক্যারেক্টার করছে। আদি হিরোর সাথে অনুরাগবাবুর কিছু সিন দেখার পরে অনুরাগবাবুর থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আদি স্টুডিও থেকে বেরিয়ে ঠিক করে সে এখন বাড়ি ফিরবে না, বরঞ্চ মেট্রো রেল তার চড়া হয়নি, সে আজ এই ইচ্ছেটা পূরণ করবে। প্রোডাকশন ম্যানেজার তাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিল, তাই টিকিট কাটতে তার কোনো অসুবিধা হবে না। আত্মারূপে গেলে অবশ্য টিকিট লাগবে না। সে ঠিক করে সশরীরে মেট্রো চড়বে। আদির টিকিট কেটে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে মেট্রোতে উঠে বসে, নামে গিয়ে এসপ্ল্যানেডে। মেট্রো রেল চড়ে সে খুব আনন্দ পায়। সেবার পায়ে হেঁটে ধর্মতলা ডাউলসি ঘুরে বেড়াতে শুরু করে। সে ফুটপাত থেকে হাঁটছে, দেখে তার গ্রামের একটা ছেলে বহুতল অফিসের সিঁড়ির পাশে মন খারাপ করে দাঁড়িয়ে, হাতে তার কাগজপত্র সহ একটা ফাইল। আদি ছেলেটার কাছে এগিয়ে যায়। তুমি সুভাষ না? সুভাষ মৃত আদিকে জীবিত দেখে মন খারাপ ভুলে গিয়ে ভয়ে তুতলে বলে, আদিদা, তুমি এখানে? তুমি তো মারা গেছো। না রে সুভাষ, আমি মারা যাইনি। ভুল করে যমদূত আমাকে তুলে নিয়ে গেছিল।
যখন যম আমাকে মরতে ফেরালো তার আগে আমার শরীর দাহ করে দিয়েছে। আমার কথা ছাড়, তোর কি হয়েছে? কলকাতায় এসেছিস কেন? সুভাষ শিক্ষিত ছেলে, সে বোঝে আদি ভূত হলে দিনের বেলায় এত মানুষের মধ্যে ঘুরে বেড়াতে পারতো না, তাই সে ভয় কাটিয়ে বলে, একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, পাশও করেছি। এরপরে ফোন করে অফিসে আজ দেখা করতে বলেছিল। আজ আসার পরে বলছে 5 লক্ষ টাকা দিলে তবে চাকরি দেবে, আর না দিতে পারলে আমার চাকরি অন্য কাউকে বেচে দেবে। তুমি তো জানো আমি গরিব ঘরের ছেলে, কোনো রকম কষ্ট করে পড়াশোনা শেষ করেছি। নিজেদের জমি জমাও নেই যে বিক্রি করে টাকা জোগাড় করব। বাবাটা খেটে খেটে অসুস্থ হয়ে পড়েছে, এখন আমি কি করব? তুই চিন্তা করিস না, যেই লোকটা তোর কাছে টাকা চেয়েছে আমাকে তার কাছে নিয়ে চল। কিন্তু বললাম না, চিন্তা করিস না, চল। সুভাষ আদিকে সাথে নিয়ে লিফটের দিকে এগিয়ে যায় এবং লিফটে উঠে পৌঁছয় সেই অফিসে। এটা একটা সরকারি অফিস। অফিসের লোকেরা শান্ত মেজাজে কাজের থেকে গল্প করছে বেশি। অফিসের এক পাশে একটা ছোট্ট ঘর, বাইরে লম্বা বেঞ্চে বসা 7-8 জন ছেলে মেয়ে। একটা ছেলে ভিতর থেকে দরজা ঠেলে বাইরে আসে। এরপরে বেঞ্চে সবার প্রথমে বসা মেয়েটা ভিতরে প্রবেশ করে। আদি বলে, মনে হচ্ছে বেঞ্চে বসা ছেলে মেয়েগুলো ভেতরে ঢোকার জন্য লাইন দিয়েছে। হ্যাঁ, আগেরবারও তাই করেছিলাম। তবে যা, গিয়ে বস। সুভাষ গিয়ে বেঞ্চে বসে। আদি সুভাষের পাশে গিয়ে দাঁড়ায় এবং সারা অফিসে চোখ বোলাতে থাকে। 30-40 মিনিট বাদে সুভাষের লাইন আসে। সে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে, সাথে আদি। ভিতরে চেয়ারে বসা মোটা কালো লোকটা পান চিবোতে চিবোতে বলে, একজন করে আসুন, আপনি বেরোন। স্যার, আমি ওর দাদা, ও একটু আগে একবার এসেছিল। কি নাম? আগে আমার নাম আদিকান্তি দাস। আপনার নাম না, ওনার। সুভাষ ঘোষ। ভদ্রলোক টেবিলের ওপর 2 পাতার কাগজের লিস্টে আঙুল বোলায়। হ্যাঁ, আপনি তো এসেছিলেন, আর আপনাকে তো বলে দিয়েছি কী করতে হবে। হ্যাঁ স্যার, আপনি যেটা বলেছেন সেটা কখন কোথায় দিতে হবে সেটা জানতে এসেছিলাম। ভদ্রলোক টেবিলের ড্রয়ার খুলে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, আর 3টের সময় এই অ্যাড্রেসে গিয়ে জমা দিয়ে দেবেন, ওখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। ধন্যবাদ স্যার। আদি ভদ্রলোকের বাড়ানো কার্ডটা নিয়ে সুভাষকে সাথে করে বেরিয়ে আসে। সুভাষ অবাক হয়ে বলে, আদিদা, তুমি কোথায় পাবে এত টাকা? তোর চাকরি নিয়ে কথা, তুই এত ভেবে কি করবি? এই কার্ডটা ধর, চল নিচে গিয়ে কিছু খাবার খাই। এই বলে আদি এগিয়ে যায়। সুভাষ অবাক হয়ে আদির পিছে পিছে এগোয়। অন্যান্য মানুষজনের মধ্যে আদি আর সুভাষ ফুটপথ ধরে হেঁটে চলেছে, আর পাশে রাস্তা থেকে যাতায়াত করছে নানান রকমের গাড়ি। এখনকার বেশিরভাগ মানুষের মধ্যে দয়া মায়া কিছু নেই, বুঝলি, শুধু চেনে টাকা। কিন্তু তুমি এতগুলো টাকা কোথা থেকে দেবে? জানি না, তবে আমার মন বলছে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই এইসব নিয়ে মাথা ঘামাস না। অনেক আশা করে এসেছিলাম, ভেবেছিলাম চাকরিটা হয়ে যাবে। হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আদি সুভাষকে নিয়ে পৌঁছয় খাবার দোকানের সামনে। এখানে ফুটপথের ওপর পরপর অনেক খাবার দোকান। আদি একটা দোকানের সামনে এসে থামে। কি খাবি বল? আমার খিদে নেই, তুমি খাও। খিদে নেই বললে হবে? সেই ভোরে বেরিয়েছিস, বল ভাত খাবি না পরোটা? পরোটা হলেই ভালো। ঠিক আছে। আদির 2 প্লেট পরোটার অর্ডার দেয়। এরপর দুজন মিলে পরোটা তরকারি খেয়ে রওনা দেয় অফিসার ভদ্রলোকের দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে। আদিরা এসে পৌঁছয় একটা সুন্দর দামি দোতলা বাড়ির সামনে। গেটের ওপর এক বড় নেতার ছবি দিয়ে তার নাম ও অ্যাড্রেস লেখা। এই সব দেখে সুভাষ ঘাবড়ে যায়। আদিদা, চলো ফিরে যাই, মনে হয় না টাকা ছাড়া কথায় চিড়ে ভিজবে। তোর বাবা মার তোর নাম সুভাষ রাখা উচিতই হয়নি। এত বড় একজন বীরের নাম রেখেছে, কাজে লাগা। চল ভিতরে চল। দোতলা বাড়ির নিচতলাটা পুরোটাই অফিস।
আদি একটা লোককে ভিজিটিং কার্ড দেখালে লোকটা আদিদের একটা ঘর দেখিয়ে দেয়, ওখানে যেতে বলে। আদি সুভাষকে নিয়ে দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। ওই ঘরে আগে থেকেই কয়েকজন ছেলে মেয়ে সোফায় বসে, দেয়ালে টাঙানো মন্ত্রীর ফটো, তার নিচে পায়ের উপরে পা তুলে দামি চেয়ারে বসে সাদা পায়জামা পাঞ্জাবি পরা একটা লোক। লোকটার নাম অনিল। পাশের চেয়ারে বসে অফিসার, সেই অফিসার যিনি কার্ড দিয়ে এখানে আসতে বলেছে। ভদ্রলোক আদিদের বাকি ছেলে মেয়েদের সাথে সোফায় বসতে বলে। সুভাষের তো অবস্থা খারাপ, ভয় তার গলা শুকিয়ে যাচ্ছে। আদি এখান অবধি এসেছে, কিন্তু কি করবে সে নিজেই জানে না। আদি নয় আত্মা হয়ে কেটে পড়বে, কিন্তু সুভাষটা তো মার খেয়ে মরবে। আদি মাথা চুলকে কিছু ভাবতে থাকে, তারপর সুভাষকে বলে, তুই একটু বস, আমি আসছি। এই বলে আদি উঠতে গেলে সুভাষ আদির জামা ধরে টানে, ধীর সুরে বলে, আদিদা, আমার একা ফেলে যেও না, এরা প্রচুর মারবে। কেউ মারবে না, তুই বস, আমি এখানেই আছি। আদি উঠে যেতে গেলে অফিসার লোকটা পান চিবোতে চিবোতে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? স্যার একটু বাথরুমে যাব। এখান থেকে বেরিয়ে বাদিকে। স্যার একটা কথা বলবো? সেই কতক্ষণ হয়ে গেল আপনার সাথে আলাপ হয়েছে, কিন্তু আপনার নামটাই জানা হয়নি। কেন, পুলিশে জানাবেন? এই বলে লোকটা আর ছবির নিচে চেয়ারে বসা অনিল হেসে ওঠে। কি বলছেন স্যার? আপনাদের নামে পুলিশে জানিয়ে কোনো লাভ হবে? এত বড় মন্ত্রীর হাত আপনাদের মাথার ওপর। যাক, বুঝেছেন, আমার নাম নাড়ু সরকার। খুব সুন্দর নাম। আমি বাথরুমে যাই স্যার? হ্যাঁ, যান যান। আদি চলে যায়। সুভাষের হৃৎপিণ্ড কাঁপতে থাকে, মনে মনে ভাবে, যদি আদিদা না ফিরে আসে তবে তার কি হবে। বাবা মা জানতেও পারবে না ছেলের লাশ কোথায় গুম হয়ে গেছে। আদি বাথরুমে ঢোকে, এরপর নিজের শরীর ছেড়ে আত্মাতে পরিবর্তন হয়। এরপর বন্ধ বাথরুমের দরজার ওপর থেকে বেরিয়ে আসে, দেখে একটা ঘরের বাইরে 4 জন ছেলে টাকা হাতে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে নেতাদের একটা ছেলে গার্ড দিচ্ছে। ঘরের মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে টাকা দিয়ে দাঁড়িয়ে, আর 2 লোক তাদের দেওয়া টাকাগুলো মেশিনে গুনছে। মেয়েটার দেওয়া টাকা গোনা হয়ে গেলে লোকটা একটা কাগজের টুকরো দিয়ে বলে নাড়ু স্যারের সাথে দেখা করতে। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যায়। লোকটা টাকার বান্ডিলগুলো নিয়ে পাশের ঘরে চলে যায় আর একটা টাকার বস্তায় ঢেলে রাখে। আদি দেখে অবাক। আলমারি, টিনের বড় বাক্স, প্রচুর বস্তা, সব টাকায় ভর্তি। আদি মনে মনে বলে, শালারা কত লোকের সর্বনাশ করেছে। আদি আর দেরি করে না, এদিক ওদিক তাকিয়ে ঘরের এক পাশে পড়ে থাকা একটা খবরের কাগজ তুলে বস্তার থেকে 1 লাখ টাকার 5টা বান্ডিল বার করে কাগজে জড়িয়ে নেয়। তারপরে একটা জানালা খুলে বেরিয়ে আসে। এরপরে বাথরুমের দিকে রওনা দেয়। এই সময় সোফায় বসা একটা টাকা দিতে আসা ছেলে বাথরুমে যাওয়ার জন্য এগিয়ে আসতে থাকে। ছেলেটা দেখে কিছু জড়ানো একটা খবরের কাগজ হাওয়ায় ভেসে দরজার উপরে ফাঁকা থেকে বাথরুমে ঢুকছে। সে ভয় আর দাঁড়ায় না, ভূত দেখেছে ভেবে তাড়াতাড়ি পা চালিয়ে এসে শান্ত ছেলের মতন সোফায় বসে পড়ে। আদি নিজের শরীর ধারণ করে। এরপরে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে এবং কাগজে মোড়া টাকার বান্ডিল পরনে জামার মধ্যে ঢুকিয়ে রাখে। আদি ফিরে এসে সুভাষের পাশে বসে। আদিকে দেখে সুভাষের প্রাণে জল আসে। এরপর সময় পেরোয়। আগের ছেলে মেয়েগুলো পরপর গিয়ে টাকা জমা দিয়ে আসে এবং কিছু লেখা 1 টুকরো কাগজ এনে নাড়ুর হাতে দিলে সে তার টেবিলের ওপর রাখা ফাইল খুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় এবং জানিয়ে দেয় কে কোন অফিসে এবং ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। এক সময় আদি নাড়ুকে বলে, আচ্ছা স্যার, যারা চাকরি পাচ্ছে তারা কি সবাই পাস করেছে? পাস না করলে চাকরির আর প্রশ্ন যাচ্ছে না। এখন যে অবস্থা চলছে, ধরা পড়লে
যোগ্য অযোগ্য সবারই চাকরি যাবে। ওরা যখন যোগ্যই, তবে ওদের থেকে টাকা নিচ্ছেন কেন? একবারও ভেবেছেন এদের মধ্যে কতজন আছে হয়তো বাড়ির লোকেরা দিনের পর দিন না খেয়ে কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করিয়েছে। এই যে আপনাদের টাকা দিচ্ছে, হয়তো জমি বাড়ি বিক্রি করে শেষ সম্বলটুকু বেচে দিয়ে টাকাগুলো আনছে। চুপচাপ বসুন, খুব বেশি কথা বলছেন। আদি চুপ হয়ে যায়। এরপরেই সুভাষের ডাক আসবে। টাকা নেই ভেবে সুভাষের তো ভয়ে কাঁপুনি শুরু হয়। সে নিচু স্বরে আদিকে বলে, আদিদা চলো, এরপরে আমাদের টাকা দিতে যেতে বলবে। কোর্টে গিয়ে নামটা পাল্টে আসিস, তোর সুভাষ নাম রাখার কোনো অধিকার নেই। কথা শেষ করে আদি জামার ভিতরে হাত ঢুকিয়ে কাগজে মোড়া টাকার বান্ডিল বার করে বলে, নে ধর। সুভাষ অবাক হয়ে কাগজে মোড়া টাকার বান্ডিলের দিকে তাকিয়ে থাকে। দেখবি পরে, এটা ধর। এই বলে কাগজে মোড়া টাকার বান্ডিল সুভাষের হাতে ধরিয়ে দেয়। এই সময় সুভাষের ডাক পড়ে। সুভাষ অবাক হয়ে বোকার মতন টাকার দিকে তাকিয়ে বসে থাকে। আরে বসে রইলি কেন, যা। আদি সুভাষকে ঠেলে পাঠাবার চেষ্টা করে আর ধীরভাবে বলে, চাকরি করতে হলে নিজের মধ্যে ফিরে আয়, না হলে কিন্তু খালি হাতে ফিরতে হবে। স্মার্ট হ, যা। এই সময় নাড়ু বলে, এই বোকা ছেলেগুলো করবে চাকরি, এখনই নার্ভাস হয়ে গেছে। বোকা তো বটেই, না হলে নিজের প্রাপ্য বুঝতে কোর্টে না গিয়ে আপনাদের ঘুষ দেয়। এইবারে মন্ত্রীর ছবির নিচে বসা অনিল রেগে যায়। পায়ের থেকে পা নামিয়ে বলে, আপনি তো অনেকক্ষণ ধরে বাইরে বকছেন। এই কে আছিস, লোকটাকে এখান থেকে বার কর। না না, বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। সুভাষ, তুই কাজ সেরে আয়, আমি বাইরে আছি। আদি চলে যায়। সুভাষও গুড়ি গুড়ি পায়ে টাকা দেওয়ার জন্য পাশের ঘরের দিকে রওনা দেয়। আদি বাইরে এসে বোর্ডে লাগানো মন্ত্রীর ফটোর দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে সুভাষ এগিয়ে আসে। চোখ মুখে তার আনন্দের ছায়া। আদিদা, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। থ্যাংক ইউ আদিদা, তুমি টাকাগুলো না দিলে চাকরিটা পেতাম না। তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মাকে আনন্দের খবরটা দে গিয়ে। আর তোকে যদি কেউ জিজ্ঞাসা করে টাকা দিয়ে চাকরি নিয়েছিস কিনা, তুই বলবি না, বুঝেছিস? ঠিক আছে, তবে আমি কি চলে যাব? হ্যাঁ, যা। সুভাষ আদির পা ছুঁয়ে নমস্কার করতে গেলে আদি বাধা দিয়ে বলে, আরে করছিস কি, যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আনন্দের খবর দে গিয়ে। থ্যাংক ইউ আদিদা। ঠিক আছে, তুই যা। গাড়ি ভাড়া আছে তো? হ্যাঁ আছে। তবে তাড়াতাড়ি চলে যা, এখন গেলে 7:05 ট্রেনটা পেয়ে যাবি। আসছি। সুভাষ চলে যায়। আদি এবার এদিক ওদিক দেখে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির আড়ালে এসে দাঁড়ায় এবং বোর্ডে লাগানো মন্ত্রীর ছবি দেখে তার রূপ ধারণ করে। এরপরে মন্ত্রী এসে নিজের অফিসে ঢোকে। সবাই তাকে দেখে অবাক। ছবির নিচে বসে থাকা অনিল তো বাঘ দেখার মতন চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। নাড়ুও তাই। দাদা, আপনি তো বাগান বাড়ি গেছিলেন? গেছিলাম, চলে এসেছি। দাদা, আপনার গলায় কি হলো? গলাটা অন্যরকম লাগছে। ঠান্ডা লেগেছে। কত টাকা উঠলো? চাকরি প্রার্থীদের নামের লিস্টটা দে। নাড়ু সাথে সাথে নিজের ফাইল থেকে বার করে 2 পেজের লিস্ট ধরিয়ে দেয়। মন্ত্রীরূপী আদি কাগজটা পকেটে রেখে বলে, তোর গাড়িটা নিয়ে আমার সাথে চল। কোথায় যাবেন দাদা? লোকাল থানায় যাব। কেন দাদা? সেই কৈফত কি আমি তোকে দেবো? যা বলছি তাই কর। ঠিক আছে দাদা। এই বলে অনিল তাড়াহুড়ো করে চলে যায়। মন্ত্রীরূপী আদি নাড়ুকে বলে, আপনাকে কি আলাদা করে বলতে হবে? চলুন। যাচ্ছি। নাড়ু তাড়াতাড়ি বেরিয়ে যায়, পিছে আদি। ততক্ষণে অনিল গাড়ির কাছে দাঁড়িয়েছে। মন্ত্রীরূপী আদি এগিয়ে এসে সামনের সিটে উঠে বসে, পিছনের সিটে নাড়ু। অনিল এবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। দাদা, আপনার গাড়ি আনেননি? না, ট্যাক্সিতে এসেছি। সত্যি আপনি মহান নেতা, এখনো ট্যাক্সি অটোতে চড়ে বেড়ান। চামচাগিরিটা কম করুন, চলো। অনিল গাড়ি চালিয়ে চলে যায়।
মন্ত্রীরূপী আদি এসে ঢোকে থানায়, সাথে অনিল ও নাড়ু। পুলিশরা মন্ত্রীকে হঠাৎ থানায় আসতে দেখে অবাক ও ভীত। পুলিশদের মধ্যে কেউ কেউ মন্ত্রীকে দেখে নিচু হয়ে নমস্কার জানায়, কেউ চেয়ারে বসেছিল সে উঠে দাঁড়িয়ে সম্মান দেয়। ওসি মন্ত্রীকে দেখে এগিয়ে আসে। মন্ত্রীরূপী আদি ওসিকে দেখে আদেশ দেয় অনিল আর নাড়ুকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অপরাধে গ্রেপ্তার করতে। ওসি অবাক হলেও মন্ত্রীর ধমকে বাধ্য হয় তাদের গ্রেপ্তার করতে। এরপরে মন্ত্রী বলে তার অফিসে এখনই পুলিশ পাঠাতে এবং ওখানে যত টাকা আছে সব সিজ করতে। এরপর পকেট থেকে লিস্ট বার করে বলে টাকাগুলো এনে এদের মধ্যে যারা টাকা দিয়েছে তাদের ফেরত করে দিতে। অনিল এবং নাড়ু দুজনেই মন্ত্রীর ব্যবহারে অবাক হয়। তারা বুঝতে পারছিল না মন্ত্রী কী করতে চাইছে। থানায় একজন রিপোর্টার বসেছিল। মন্ত্রীর এমন ভালো কীর্তি দেখে সে তার ক্যামেরাম্যানকে বলে রেকর্ডিং করতে। রিপোর্টার মন্ত্রীর ইন্টারভিউ নিতে এগিয়ে আসে। মন্ত্রী রিপোর্টারকে বলে, আপনারা আমার ইন্টারভিউ পরে নেবেন, আগে পুলিশের সাথে যান, দেখুন গিয়ে আমার নাম করে আমার অজান্তে আমার অফিসে বসে কত যোগ্য চাকরি প্রার্থীদের থেকে এই হারামজাদা দুটো টাকা তুলেছে। এরপর দেখা যাবে ইডি সিবিআই বলবে আমি টাকা নিয়েছি, আমাকে হয়তো গ্রেপ্তার করবে। ওসি আর দেরি করে না, সে তার পুলিশ ফোর্স নিয়ে মন্ত্রীর অফিসের দিকে রওনা দেয়। রিপোর্টারের গাড়ি তাদের পিছু নেয়। আদি এই সুযোগে থানা থেকে বেরিয়ে আসে। দেখে অ্যাক্সিডেন্ট করা অনেক দিনের রাখা একটা বাস থানার বাইরে পড়ে আছে। সে তাড়াতাড়ি সেটার আড়ালে চলে যায় এবং মন্ত্রীর রূপ ছেড়ে নিজের রূপে ফিরে আসে। এই সময় পরপর রিপোর্টারদের গাড়ি এসে থানার সামনে দাঁড়াতে থাকে। আদি দেরি করে না, সে সাধারণ মানুষের মতন ওখান থেকে হেঁটে বেরিয়ে আসে। এদিকে মন্ত্রী তার বাগান বাড়িতে খোশ মেজাজে সময় কাটাচ্ছিল। টিভিতে খবর দেখার পরে সে মেজাজ হারিয়ে ফেলে। সে ভাবে, আমি বাগান বাড়িতে বসে আবার আমি টিভিতে, এ কি করে সম্ভব? তার মধ্যে আবার এত টাকার লোকসান। সে থানায় ফোন করে, কথা বলতে চায় অনিলের সাথে। অনিল ফোন ধরে মন্ত্রীকে যা তা ভাষায় গালাগালি শুরু করে। মন্ত্রী যতই বোঝানোর চেষ্টা করে সে নয় তার মতন দেখতে কেউ এই কাণ্ড ঘটিয়েছে, অনিল আরও রেগে যায়। সে ধমকি দেয় তাদের যদি জেল হয় তাকেও তারা ছাড়বে না। মন্ত্রী পড়ে বিপদে। এরই মধ্যে অন্যান্য মন্ত্রীদের নেতাদের ফোন আসতে থাকে। তারা এই ভালো কাজের জন্য তার সুখ্যাতি করে। মন্ত্রী আর মুখ খোলে না। সে নিরুপায় হয়ে ভালো মন্ত্রী সেজে শুভেচ্ছা গ্রহণ করে এবং বাগানবাড়ি থেকে বেরিয়ে শহরে তার বাড়ির দিকে রওনা দেয়। শহরে ঢুকতেই রিপোর্টাররা তার উপর ঝাঁপিয়ে পড়ে। মন্ত্রী ভালো মানুষের মতন ইন্টারভিউ দেয় এবং সুনাম অর্জন করতে থাকে। আদি যখন বাড়ি ফেরে তার আগে অনুরাগবাবু টিভিতে খবর দেখছিল। আদি ঘরে ঢুকতেই অনুরাগবাবু বলে, জানেন আদি, এতদিন পর কোনো নেতা মন্ত্রীকে ভালো কিছু করতে দেখলাম। কেন, কি করেছে? অনুরাগবাবু মন্ত্রীর ভালো কাজের গল্প আদিকে শোনায়। আদি এমন একটা ভাব করে সে যেন কিছুই জানে না। সত্যি ভাবা যায় না, মন্ত্রীমশাই খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ সেটাই। তা আজকেও কি শহর ঘুরে এলেন? আজ তো আপনার কিছু অদ্ভুত কাণ্ড কারখানার খবর দেখলাম না। কথাটা বলেই অনুরাগবাবুর সন্দেহ হয়। আজ কি আপনি মন্ত্রী সেজেছিলেন? আদি একটু লজ্জা পেয়ে মাথা চুলকোতে চুলকোতে একগাল হাসে। তাই ভাবি, ভূতের মুখে রাম নাম এলো কোথা থেকে। যাক, খুব ভালো কাজ করেছেন। সবই যমরাজের আশীর্বাদ। সে তো বটেই। কিছু খেয়েছেন না একটু মুড়ি মাখবো? আমি খেয়েছি, আপনি খান। আজ তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কাল তো আপনার ভোর 6টাতে কল টাইম। আপনার কাল শুটিং নেই? আছে, একটু বেলার দিকে। ও, আপনাকে তো বলাই হয়নি। আজ বাড়ি ফিরে জানালা দিয়ে দেখি
হীরক বাবুর বৌমা তার শাশুড়িকে যত্ন করে মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। যাক, তবে ঝগড়ার নিষ্পত্তি হলো। হবে না? যা ভূতের ভয় দেখিয়েছেন। আদি হাসে। এখন ভোর প্রায় 5টা। আদি রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্টুডিওর দিকে রওনা দেয়। তখন অনেকে মর্নিং ওয়াক করছে। আদি যখন স্টুডিওয় পৌঁছয় তখন ডাইরেক্টর আর মেকআপ ম্যান ছাড়া কেউই পৌঁছয়নি। আদি এত সকালে এসেছে দেখে ডাইরেক্টর খুব খুশি হয়। আদিকে সে মেকআপে বসিয়ে স্ক্রিপ্টে মন দেয়। এরপর একে একে টেকনিশিয়ান এবং অন্যান্য আর্টিস্টরা পৌঁছতে শুরু করে। শুরু হয় শুটিং। আদি খুব মন লাগিয়ে অভিনয় করে। ডাইরেক্টর তার কাজে ভীষণ খুশি। বেলাতে অনুরাগবাবু পৌঁছলে তার সাথেও আদির একটা দৃশ্য হয়। আদি প্রথমে অনুরাগবাবুর সাথে অভিনয় করতে একটু নার্ভাস ফিল করছিল। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে তার চরিত্র ভালো মতন সম্পূর্ণ করে। আদির 2 দিনের কাজ ছিল। ছবির কাজ শেষ হতেই একটা সিরিয়ালের কাজের অফার আসে। আদি সেই কাজটাও করে। এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন আদি ঘুম থেকে উঠে মনমরা হয়ে বসার ঘরে এসে বসে। অনুরাগবাবু পেপার পড়ছিল। আদির মন খারাপ দেখে সে চোখের সামনে থেকে পেপার সরিয়ে ভাঁজ করে ছোট টেবিলের ওপর রাখে। এরপর আদিকে জিজ্ঞাসা করে, কি হলো? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, মনটা ভালো নেই। মেয়েটার স্বপ্ন দেখলাম ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি মারা গেছেন আজ কতদিন হলো? মানে আপনার শরীর দাহ করার কথা বলছি। আদি হাতের করগুনে হিসেব করে বলে, আজ 11 দিন। সর্বনাশ করেছে। আগামীকাল তো আপনার ঘাট কাজ করে ফেলবে। আপনি আজই বাড়ি যান। আমিও তাই ভাবছি। এখন আপাতত শুটিংও নেই, আজ একবার চলেই যাই। খুব ভালো কথা। তবে ব্রেকফাস্ট করে চলুন, দুজনের জন্য 2টো মোবাইল ফোন কিনে আনি। আপনি কিনুন, আমার এখন দরকার নেই। দরকার নেই বললে হবে? কখন কোন প্রোডাকশনের কাজ পড়ে তখন আপনাকে পাবে কি করে? আর আপনাকে তো আমারও কিছু গিফট দেওয়ার ছিল। মোবাইলটা না হয় আমি গিফট করলাম। হঠাৎ আপনি আমায় গিফট করবেন কেন? এ কি, আপনি আমাকে এত বড় একটা কাজ পাইয়ে দিলেন আর আপনাকে গিফট করব না? আর তাছাড়া গতকাল আরও একটা ছবির অফার এসেছে। আজ স্টুডিওতে আসবে এগ্রিমেন্ট সাইন করাতে। এত বড় খবরটা আপনি গতকাল থেকে চেপে রেখেছেন? বলার সুযোগ পেলাম কোথায়? যাই হোক, আপনি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিন, ততক্ষণে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আর যতদিন না ফিরে আসছেন ততদিন রোজ অন্তত একবার ফোন করে কিন্তু কথা বলবেন। আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ফিরে আসা যায়। বুঝতেই পারছেন, একা থাকি। আপনি থাকলে তবু কথাবার্তা বলতে পারি। অনুরাগবাবু ভিতরে চলে যায়। আদি শ্রদ্ধা মেশানো দৃষ্টি নিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বেলা 10টা নাগাদ অনুরাগবাবু আর আদি বাড়ি থেকে বের হয়। ট্যাক্সি ধরে পৌঁছয় চাঁদনিতে। ওখানে এক বড় মল থেকে 2টো মোবাইল কেনে, সাথে সিম কার্ড। এরপরে অনুরাগবাবু ট্যাক্সি ধরে স্টুডিওর দিকে রওনা দেয় আর আদি হাওড়া স্টেশনের দিকে। অনুরাগবাবু আদিকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু আদি নেয়নি, কারণ আদি শুটিং করে বেশ কিছু টাকা পেয়েছে। আদি তার গ্রামের স্টেশনে নামে সন্ধে 6টা নাগাদ। আজ হাটবার। স্টেশনের পাশেই হাট বসে। আদি ভুলেই গেছিল যে তাকে গ্রামের লোক মৃত বলেই জানে। আদি হাট থেকে বউ আর মেয়ের জন্য জামা কাপড় কিনবে ঠিক করে, সাথে কিছু ভালো মন্দ খাবার। আদি ফুরফুরে মেজাজে স্টেশন থেকে নেমে হেঁটে গিয়ে পৌঁছয়। আর যারা যারা আদিকে দেখে ভূত ভূত বলে ছুট মারে। এই ভূত এসেছে, পালা পালা, এই পালা, ভূত এসেছে। আদির মনে পড়ে যে গ্রামের লোক তাকে এখনো মৃত বলেই জানে।
আদি পরোয়া করে না। সে দোকানদারের কাছে গিয়ে জামা কাপড় দর করবে ঠিক করে। অদ্ভুত ব্যাপার, যারা আদিকে চেনে তারা তো ভূত ভেবে ছুটছেই, যারা আদিকে কোনোদিনও দেখেনি তারাও ভূত ভূত রব শুনে দোকান বাজার সব ছেড়ে পালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে হাট পুরো ফাঁকা, যেন কলেরা লেগেছে। আদি আর কি করে, নিরুপায় হয়ে বাড়ির পথ ধরে। সুনীল কাকা এবং পাড়ার কয়েকজন লোক মোড়ের মাথায় চায়ের দোকানটায় আড্ডা মারছিল। আদি গিয়ে দোকানদারের কাছে একটা চা চায়, আর তখনই সুনীল কাকা আদিকে দেখে ভূত ভূত বলে দেদার দৌড় মারে। তার দেখা দেখি বাকি লোকেরাও। চা দোকানদার তো ভয়ে গরম কেটলি জড়িয়ে ধরেছিল, আর দুজন বয়স্ক লোক দুজনকে জড়িয়ে রাম নাম করতে করতে গড়িয়ে যায় সামনের ঝোপের মধ্যে। আদি বোঝে এরা হচ্ছে সব ভিতর থেকেও অধম, তাই সে নিজেই চায়ের গ্লাসে চা ঢেলে চা খায়। এরপর চায়ের পয়সা রেখে আবার বাড়ির দিকে হাঁটা মারে। একজন পুরোহিত আদির ঘরের বারান্দায় বসে ঘাট কাজের লিস্ট বানাচ্ছে। আদির মেয়ে অপু ঘরের চকিতে বসে ছবি আঁকছে। আদির বউ শর্মিলা একটা প্লেটে দুটো রসগোল্লা আর গ্লাসে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে পুরোহিতের সামনে রেখে বলে, এই নিন ঠাকুরমশাই, এইটুকু খেয়ে নিন। এইসবের আবার কি দরকার ছিল? পুরোহিত খাতা পেন রেখে মিষ্টির প্লেট তুলে রসগোল্লা মুখে পড়ে, বাহ, বেশ খেতে তো, নিশ্চয়ই শঙ্করের দোকানের মিষ্টি। তা জানি না, পাড়ার লোকেরা দিয়ে গেছে। ও, যাই হোক, তোমার লিস্ট করে ফেলেছি, এবার চোখ বুলিয়ে নাও। চোখ বুলিয়ে আর কি করব? আপনি যখন লিখেছেন বুঝে শুনেই লিখেছেন। আপনি তো জানেন আমার বাপের বাড়ির দিকে কেউ নেই, যতটুকু জমিয়েছিলাম তাই দিয়েই কাজটা সম্পূর্ণ করতে হবে। আজ হাটবার আছে, চলে যাও, একটু সস্তায় পেয়ে যাবে। এই সময় আদি বাড়িতে ঢোকে। পুরোহিতের কথা শুনে বলে, কোথাও যেতে হবে না, জীবিত লোকের ঘাট কাজ শ্রাদ্ধ কোনোটাই হয় না। পুরোহিত তখন সবে শেষ রসগোল্লাখানা মুখে পুড়ে চিবোচ্ছিল। আদির গলা পেয়ে ভেষম খেয়ে উঠে দাঁড়ায়। শর্মিলা বলে ওঠে, তুমি আবার এসেছো? এই নিন ঠাকুরমশাই, জল খান। ভূত ভূত এই বলে ঠাকুরমশাই কাঁপতে কাঁপতে জলের গ্লাস নিয়ে জল খেয়ে ভেষম থেকে বাঁচে। কিন্তু ভূতের থেকে বাঁচবে কি করে? সে ভয়ে তার পৈতে বার করে আদির দিকে বাড়িয়ে ধরে বলে, সাবধান, আমি ব্রাহ্মণ। এই পৈতে দেখছো, এই পৈতে ধরে আমি যদি মন্ত্র পড়ি তুমি ভরসা হয়ে যাবে। চুপ করুন, যত সব ফালতু কথা। অপু এতক্ষণ আঁকা ছেড়ে বাবার দিকে তাকিয়েছিল। যেই না পুরোহিতকে ধমক দিয়ে উঠেছে, সে নেমে সোজা চোখের নিচে ঢুকে পড়ে। এই যে শোনো শর্মিলা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি মরিনি, তাই আমাকে ভূত ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মরিনি বললেই হবে? আমি নিজে হাতে তোমার মরা দেহের কপালে চন্দনের টিপ পরালাম, চোখে তুলসী পাতা দিলাম, নিজের চোখে দেখলাম তোমার শরীরে দাহ হতে, আর তুমি বলছো মরিনি? হ্যাঁ, তুমি সব ঠিক বলছো, তবু আমি বলছি আমি মরিনি। শর্মিলা এবার কান্না শুরু করে, চিৎকার করে বলে, এ কেমন ভুতুরে বাবা, মরে গিয়েও বলছে মরিনি। এই এই তুমি চলে যাও, নাইলে নাইলে কিন্তু এই 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 আমি মন্ত্র ছড়ছি। এই বলে পুরোহিত কাঁপতে কাঁপতে পৈতে টেনে ধরতেই সেটা ছিঁড়ে যায়। সে এবার ভয়ে কাঁদো কাঁদো হয়ে হাত জোর করে বলে,
আমাকে ছেড়ে দাও আদি, আমি কিছু করিনি, শুধু বিনা কারণে ফর্দে কিছু জিনিস বেশি লিখে ফেলেছি। আমাকে ছেড়ে দাও বাবা, আমি গরিব ব্রাহ্মণ, আমাকে মারলে তোমার পাপ হবে। এই সময় সুনীল কাকা ও গ্রামের কয়েকজন ভ্যানে করে বৃদ্ধ ওঝাকে নিয়ে এসে হাজির। সুনীল কাকারা ওঝাকে ধরে ভ্যান থেকে নামায়। ওঝা তার কাঁধে ঝোলানো পুটলি থেকে একটা জলের বোতল বার করে। এরপরে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে যায় আদির দিকে। সে বোতল খুলে আদির গায়ে জল ছেটাতে থাকে। আরে করছেন কি, আমার জামা প্যান্ট ভিজে যাবে যে। এই বলে আদি উঠোনের এদিক ওদিক সরে যেতে থাকে। ওঝাও পিছু ছাড়ে না, সেও আদির সাথে জল ছেটাতে ছেটাতে ঘুরতে থাকে। আদি জলের থেকে বাঁচার জন্য আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের আড়ালে যাওয়ার চেষ্টা করে। তারা আদিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে তিরিং বিড়িং করে নাচতে থাকে আর সরে যায়। বৃদ্ধ ওঝা হাঁপিয়ে ওঠে। সে থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এরকম ভূত আমি বাপের জন্মে দেখিনি। হ্যাঁ, গায়ে মন্ত্র পড়া জল পড়তেও কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করছে না। ও বাবা, আমি তো আগেই বললাম আমি ভূত নই। আচ্ছা, তুই ভূত নস, তোকে দেখাচ্ছি মজা। এই বলে পুটলি থেকে 1 হাত মাপের একটা ঝাঁটা বার করে। আদি সাথে সাথে ওঝার পিছনে গিয়ে ওঝাকে জাপটে ধরে দাঁড়ায়। ছাড় ছাড় আমাকে। এই দেখে গ্রামের লোকেরা ভয়ে ছিটকে যায়। ওঝা নিজেকে ছাড়াতে না পেরে হাত ঘুরিয়ে পিছন দিকে ঝাঁটা চালায়। আদি সরে গেলে সেই ঝাঁটার বাড়ি গিয়ে পড়ে তার নিজের পিঠে। ওরে বাবা রে, গেলাম রে, এই হারামজাদা ভূত আমার ঝাঁটায় আমাকেই মার খাওয়ালো। গ্রামের লোকেরা বোঝে এ যে সে ভূত নয়, ওঝাকে যদি মার খাওয়াতে পারে তাদের কি হবে। গ্রামের লোকেরা উঠোন থেকে সরে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। বীর পুরুষের মতন দাঁড়িয়ে থাকে সুনীল কাকা আর কয়েকজন। ওঝা আবার ঝাঁটা চালায়। আদি আবার সরে যায়, আবার তার নিজের গায়ে গিয়ে লাগে ঝাঁটার বাড়ি। ওরে বাবা রে, আমার পিঠ যে জ্বলে গেল। ওরে ছাড় ছাড় আমাকে। কি 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 মজা হচ্ছে? বয়স্ক লোকটাকে নিজের হাতে মার খাওয়াচ্ছ? এতই যখন দরদ তখন বলো না এখান থেকে চলে যেতে। ওঝা এবার রেগে যায়। সে সম্পূর্ণ গায়ে জোর লাগিয়ে দেয় আদির থেকে নিজেকে ছাড়াতে। আদির লোকটার উপর মায়া হয়। সে ওঝাকে ছেড়ে সুনীল কাকার দিকে ছুটে যায়। সুনীল কাকা বুঝতে পারে ভূতের মতলব। সে ওরে বাবারে বলে ছুট লাগায়। আদি গিয়ে পিছন থেকে সুনীল কাকাকে জাপটে ধরে। মরে গেলুম রে, আদি ভূত আমায় মেরে ফেললো। ওরে তোরা আমায় বাঁচা, ওঝা কাকা আমায় বাঁচাও গো। ওঝা এগিয়ে যায় আদির দিকে এবং রেগে মেগে গায়ের জোরে ঝাঁটা চালায়। সাথে সাথে আদি সুনীল কাকাকে তুলে নিয়ে ঘুরিয়ে সামনে আনে আর সপাটে ঝাঁটার বাড়ি এসে পড়ে সুনীল কাকার গায়ে। ওরে বাবা রে, ওরে বাবা, এই বুড়ো দেখে শুনে মারো। ভূত ভাগাতে গিয়ে তুমি তো আমার প্রাণবায়ু বার করে দেবে। ওঝা সুনীল কাকাকে বাঁচিয়ে আদির ওপর ঝাঁটা চালাতে যায়, কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। যতবারই ঝাঁটা চালায় আদি সুনীল কাকাকে সামনে এগিয়ে দেয়। আর সুনীল কাকা ঝাঁটার বাড়ি খেতে খেতে প্রায় আধ মরার মতো অবস্থা হয়। আরে থামুন থামুন, অনেক হয়েছে। আপনি তো তখন থেকে আমাকেই মেরে চলেছেন। আমি কি করব? যখনই ভূতকে মারতে যাই তখনই তো তুমি সামনে এসে পড়ছো। আমি কি পড়ছি? এই আদিভূত আমাকে তুলে এনে ঝাঁটার সামনে ধরছে আর চপাং চপাং করে ঝাঁটার মার আমাকে খেতে হচ্ছে। অনেক হয়েছে, এবার আপনি থামুন। আদি বাবা, আমার ছেড়ে দাও বাবা। আমি তোমার 200 টাকাও বৌমার কাছে দিয়ে দিয়েছি। আগে বলবেন তো, শুধু শুধু এতগুলো মার খেলেন। আমি জীবনে এত ভূত তাড়িয়েছি, এমন ভূত কোনোদিনও দেখিনি বাপু। এই সময় সুভাষ আসে। আদিদা, তুমি ঠিক আছো তো? শুনলাম গ্রামের লোকেরা তোমাকে ভূত ভেবে তোমার উপর অত্যাচার করছে। ভূত ভেবে মানে? ও তো ভূতই। চুপ করুন, আদিদা ভূত না, সে জীবিত একটা মানুষ। সুভাষের কথা শুনে শর্মিলা অবাক হয়।
গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। কি বলছে ছেলেটা, মাথা খারাপ হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে, নাইলে এমন কথা কেউ কয়? কি বলছো সুভাষ? আমরা নিজেরা গিয়ে শ্মশানে পুড়িয়ে এসেছিলাম, তুমি বলছো জীবিত? হ্যাঁ, আদিদা জীবিত। এ কি করে সম্ভব? সম্ভব কাকা, সম্ভব। শর্মিলা, ঘর থেকে মোড়াখানি এনে দাও দেখিনি। শর্মিলা কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে মোড়া বার করে আনে এবং ভয়ে ভয়ে উঠোনে রেখে বলে, এই নাও। হ্যাঁ। আদি মোড়ায় বসে। এরপরে সবাইকে বলে, তোমরা এবং আপনারা সবাই বসে পড়ুন। সাথে সাথে গ্রামের সবাই উঠোনে জড়ো হয়ে বসে পড়ে, যেন টিভিতে সিনেমা চলবে। সুভাষ, তুই আমার এদিকে এসে দাঁড়া। সবাই মন দিয়ে শুনুন বা শোনো। তুমিও শোনো শর্মিলা। হ্যাঁ হ্যাঁ, শুনছি। আমি মারা গেছিলাম ঠিকই, কিন্তু সেটা ভুল করে। ভুল করে মানে? কথার মাঝখানে কথা বলবেন না, আমাকে বলতে দিন। ভুল করে মানে যমদূত মর্তে এসেছিল অন্য এক আদিকে তুলতে। সে ভুল করে আমাকে সেই আদি ভেবে তুলে নিয়ে চলে গেছে। এরপর যম যখন চিত্রগুপ্তকে বলে, আদির সব ঘটনা শোনার পরে ওখানে উপস্থিত লোকেরা তো অবাক। এমনটাও হতে পারে? শর্মিলা কেঁদে ওঠে। এরপরে এগিয়ে এসে আদির পা ধরে বলে, ওগো, আমায় মাফ করো। না জেনে বুঝে কতই না শুনিয়েছি তোমাকে, কত কথাই না শুনিয়েছি। আমায় মাফ করো। আরে ওঠো ওঠো, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। এই সন্ধ্যের সময় স্বামীর পা জড়িয়ে ধরে পড়ে থাকলে স্বামীর অকল্যাণ হবে যে। আদি শর্মিলাকে তুলে দাঁড় করায়। শর্মিলা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে, ওরে অপু, তাড়াতাড়ি আয়, দেখ তোর বাবা বেঁচে আছে, বেঁচে আছে। আদির মেয়ে মার ডাক শুনে চোখের নিচ থেকে বেরিয়ে আসে। ওঝা বলে, আমার একবার মনে হয়েছিল আদি ভূত না, ভূত হলে এমন কীর্তি করে না। আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু বলার সাহস করিনি। সাহস করলেই তো পারতেন। তবে ওঝা আর সুনীল কাকাকে এতগুলো ঝাঁটার বাড়ি খেতে হতো না। আদির বলার ধরন শুনে সকলে এবার হেসে ফেলে। শেষ হয় আদিভূতের রহস্য। এরপর কি, কিছুদিন পর আবার আদি কলকাতায় চলে যায়। অভিনয়ের সুযোগ পেলে কাজ করে আর নানান রূপ ধারণ করে মানুষের উপকার করতে থাকে। আর বাকিটা সময় অনুরাগবাবু এবং আদি গল্প করে ভালো মন্দ খেয়ে সময় কাটায়। মাঝে সাঝে আদি গ্রামের বাড়িতে আসে এবং বেশ কিছুদিন বউ বাচ্চা ও গ্রামের লোকেদের সাথে সময় কাটিয়ে আবার কাজে ফিরে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন আদিভূতের রহস্য। গল্প পাঠে ছিলাম আমি, সুশান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station.